হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। বর্তমান শহরে অনেক ক্রিমিনাল বেড়ে গেছে, ধর্ষক বেড়ে গেছে। শুধু শহরেই না, গ্রামে গঞ্জেও ধর্ষক, মাস্তান, গুন্ডা ইত্যাদি, এদের কোনো অমিল নাই। যেখানে যা পায় সেটাই তুলে নেয়। রাস্তায় মেয়েদের ধরে রেপ করছে, এমনকি ছোট বাচ্চাদেরকেও ছাড় দেয় না। টিভি, পত্রিকার কাগজ খুললেই শুধু ধর্ষণ আর নারী পাচার। একই সংবাদ লিখে লিখে সাংবাদিকরাও হাঁপিয়ে গেছে, আর সাথে আমরা পড়তে বা দেখতে দেখতে হাঁপিয়ে গেছি। কিন্তু কেউ এর বিরুদ্ধে দাঁড়ায় না। সবাই হাঁ করে চেয়ে আছে, কবে এসব বন্ধ হবে, কবে সমাজটা নিরাপদ হবে, রাস্তাঘাটে মেয়েরা চলাফেরা করে শান্তি পাবে কবে। সবার মনে শুধু একই প্রশ্ন, কিন্তু কখনো কেউ সমাজকে ঠিক করার কথা ভাবেনি। যারা ভেবেছে তারা সাপোর্ট না পাওয়ার কারণে আবার মুখ থুবড়ে পড়ে যায়, অথবা দুনিয়া ছেড়ে চলে যায়। তাই সমাজ আগের মতোই আছে। নারী পাচার, নারী ধর্ষণ, এসব কিছু এখন সবার সামনে হয়, কিন্তু বাধা দেওয়ার মতো কেউ থাকে না। মামুন চৌধুরীর একমাত্র মেয়ে রাত্রি চৌধুরী কার নিয়ে শপিং করতে যাচ্ছিল, গাড়ি নিয়ে চলেও আসলো। তারপর গাড়ি পার্কিং করে নামলো। পরনে শর্ট ড্রেস, বুকে ওড়না নেই, হাঁটুর নিচে সব দেখা যায়, পিঠে মনে হয় ফুটবল খেলার মাঠ। এমন অবস্থা দেখলে যে কোনো পুরুষের মাথা খারাপ হবে। তবে ধর্ষণ হবে না কেন? রাত্রি এরকম সিনেমার নায়িকার মতো আঁকাবাঁকা পথে হাঁটছিল, এটা দেখে হয়ে গেল পুরুষদের মাথা খারাপ। কিডন্যাপ করার প্ল্যান করে নিল, চারদিক থেকে এসে রাত্রিকে ঘিরে ধরল। রাত্রি যেদিক যায় সেদিক রাস্তা বন্ধ। বেশ কয়েকটা মাস্তান এসে রাত্রিকে চারদিক থেকে ঘিরে ধরেছে। রাত্রি আর যাবার রাস্তা পেল না। পেছন থেকে এক লোক এসে রাত্রির মুখ চেপে ধরল, তাদের গাড়িতে ওঠাবে। এমন সময় রাত্রি হাতাহাতি করতে করতে একটু ছাড়া পেল, সঙ্গে সঙ্গে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। শহরের সবাই এসে দাঁড়ালো, অথচ কেউ রাত্রির কাছে আসার সাহস পেল না। সবাই দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো, আর রাত্রি নিজেকে বাঁচানোর হাজার চেষ্টা করতে লাগলো। আর মাস্তানরা তাকে ধরে ইজ্জত নষ্ট করতে চাইল। রাত্রি গলা ফাটিয়ে চিৎকার করেই যাচ্ছে। রাত্রির এমন চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হয়ে রানা নামের এক ছেলের কানে পৌঁছালো। রানা কানে হেডফোন লাগিয়েছিল, তাই স্পষ্ট শুনতে পেল না। তাই কান থেকে হেডফোন সরিয়ে ভালো করে আওয়াজ শোনার চেষ্টা করলো। পরে বুঝতে পারল সে সত্যিই শুনেছে, কেউ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। রানা বুঝতে পারল চিৎকারটা আশপাশ থেকেই আসে, এজন্য রানা হাঁটার স্পিড বাড়ালো, জোরে জোরে পা চালাতে লাগলো। হাঁটতে হাঁটতে সামনে এসে দেখে চারিদিকে মানুষ ঘিরে আছে, আর মাঝখানে একটা মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছে। সবাই চুপ থাকলেও রানা চুপ থাকার ছেলে নয়। কাঁধে ব্যাগ রেখেই তাদের দিল একে একে লাথি। রানার লাথি খেয়ে তারা সবাই একটু দূরে গিয়ে পড়ল, আর রাত্রি ছাড়া পেল। রাত্রি তাড়াহুড়ো করে দাঁড়ালো। রাত্রির বুকের ওড়না নাই, সেজন্য রানা তার ব্যাগ থেকে গায়ের শার্ট খুলে রাত্রিকে দিয়ে আবার ব্যাগ কাঁধে নিল। এদিকে এই মাস্তানরা রেগে আগুন। তাদের কাজে বাধা দেওয়ার মতো সাহস কার হলো? কে তাদের বাধা দিল? লাথি মারলো। সবাই উঠে দাঁড়িয়ে দেখে রাত্রির পাশে এক তরুণ যুবক দাঁড়িয়ে আছে। বডি টডি একদম ফিটফাট, হিরো স্টাইলে দাঁড়িয়ে আছে। এটা দেখে তাদের চোখ কপালে উঠে গেল। তাদের একজনকে পাঠালো রানার লাশ ফেলার জন্য। রানাও কম না, সে কিছুটা হলেও মারপিট জানে, আর তাই সিনেমার হিরোদের মতো গুন্ডাদের সাথে মারপিট করতে লাগলো। রাত্রি একটু দূরেই দাঁড়িয়ে তাদের মারপিট দেখছে। রানা গুন্ডাদের আচ্ছা মতো কেলানি দিল। এমন সময় রাত্রের সিকিউরিটি গার্ডরা এসে পড়ল। এতক্ষণ ধরে মার খেলো, আবার এখন সিকিউরিটি গার্ড এসে গেছে, হয়তো আবার মার খেতে হবে। এটা ভেবে সবকটা গুন্ডা দিল দৌড়। রানা এবার হাত পা ঝেড়ে ঝুড়ে গার্ডদের কাছে আসলো। কি ভাই, আপনারা কি ওনার গার্ড? তারা সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তাহলে কি আপনারা এতক্ষণ সিনেমা দেখছিলেন? আপনি ওদের বকবেন না, আমি ওদের সাথে করে আনিনি। ও, তার মানে আপনার নোবেলটা দেওয়া উচিত। কিসের নোবেল? এই যে বলিউড অভিনেত্রীর মতো পোশাক পরে সমাজটাকে নষ্ট করার জন্য। কি বলছেন কি এসব? কুল কুল, আপনি নিশ্চয়ই বাঙালি। হুম। একজন বাঙালি হয়ে তার উপর আবার মুসলমান হয়ে এসব ছোট বাচ্চাদের পোশাক পরতে আপনাদের লজ্জা করে না? হোয়াট ডু ইউ মিন? এটা ছোট বাচ্চার পোশাক নয়, এটা মডার্ন ড্রেস। নিকুচি করে আপনার মডার্ন ড্রেসের, যে ড্রেস নারীর সতীত্বই রক্ষা করতে পারে না, সেটা নাকি মডার্ন ড্রেস।
হোয়াট রাবিশ! আমি রাবিশ নই, আপনি নিজেই নিচের দিকে তাকান তো। এইটুকু পোশাক পরার চেয়ে না পরাই ভালো, না মানে বাড়তি খরচ না করাই ভালো না? আপনি জানেন আমার বাবা কত বড় লোক? দেখেই বোঝা যাচ্ছে টাকা নেই বলে পোশাক কিনতে পারেন না। আমায় বললেন আমি কিনে দেবো। ইউ শাট আপ! ম্যাডাম, এত ইংরেজি জানি না, গালি দিলেও মনে করবো আদর করছেন। উফ, আপনি আজ আমার উপকার করেছেন বলে এতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন। আরে রে, আমি শুধু কথা বলতেই আমার 12টা বেজে যেত। তাহলে ওরা যে আপনার অ্যাকাউন্ট লোড করতে লেগেছিল, কই ওদের তো কিচ্ছু বললেন না? ওদের আমার বাবা দেখে নিবে। ইস যা, ওদের একটা পিক তুলতেই ভুলে গেছি। কেন? আপনি তো বললেন আপনার বাবা দেখবে, তাহলে পিক না তুললে কি করে দেখবে? ইউ! রাত্রির আগে হাত পা আঁচড়াতে লাগলো আর রানা 32টা দাঁত বের করে দেশ স্বাধীন করার এক হাসি দিল। রাতে তো আরো আগুন, যেন রানা আগুনে কেরোসিন দিয়েছে। এমন সময় আরেকটা গাড়ি এসে থামলো আর সেখান থেকে নেমে আসলো রাত্রির বাবা মামুন চৌধুরী। এতক্ষণ এলাকার সবাই পাবলিক হয়ে রাত্রি আর রানার ঝগড়া দেখছিল, কিন্তু এখন সবাই যার যার কাজে চলে গেল। মামুন চৌধুরী গাড়ি থেকে নেমে আসলো। রানা তার দিকে তাকিয়ে থাকলো, একবার রাত্রির দিকে তাকায়, আবার মামুন চৌধুরীর দিকে তাকায়। বাবা তুমি কে? আমি হলাম গণ্যমান্য জঘন্য ব্যক্তি রানা। বাসায় কোথায়? বাসা নেই, যেখানে রাত সেখানেই ক্যাত। মানে? মানে খুব সোজা, এই শহরে নতুন আসছি, কিচ্ছু জিনিস জানি না। ও আরে স্যার, ওরা কারা? জানি না বাবা, ওরা শহরটাকে নষ্ট করে দিল, মেয়েদের ধরে ধরে পাচার করে দিচ্ছে, রাস্তাঘাট ধর্ষণ করছে। আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান না কেন? ওদের অনেক ক্ষমতা, আর এক বিশেষ কারণে আমার উপর হামলা হয়। কিন্তু এসব গাদা মার্কা গার্ড কি জন্য রাখেন? বাসা থেকে বের হওয়ার সময় আমি বলেছিলাম কয়েকজন গার্ডকে নিয়ে যা, কিন্তু ও তো আমার কথা শুনল না। কান মুড়ে দিতেন। কি? আমি চুপ। বাবা দেখেছো, একটা রাস্তার ছেলে আমায় ধমক দিচ্ছে। আর রাস্তার ছেলেরা যে আপনার গায়ে হাত দিচ্ছিল, তাদের কি হবে? কচু হবে। রাত্রি আর রানার ঝগড়া দেখে মামুন সাহেব একটু মুচকি হাসলেন। রানাকে তার মনে ধরেছে, ওকে হয়তো দরকার পড়বে, তাই হাতে কার্ড নিয়ে রানার দিকে হাত বাড়িয়ে দিল। বাবা এই নাও আমার কার্ড, সময় পেলে একবার এসো, তবে তাড়াতাড়ি আসতে পারলে চলে এসো। জি স্যার, অবশ্যই। বাবা, তুমি ওকে আবার দেখা করতে বলছো? ম্যাডাম, আমার দেখা করার জন্য কিন্তু আপনি বেঁচে গেলেন। আরে মা, বাসায় চল, সিকিউরিটি, রাত্রি গাড়িটা বাসায় নিয়ে যাও। কিন্তু বাবা, আমার কিছু কেনাকাটা করতে হবে। আমার কথা শোনো, কেনাকাটা পরে করিস। না, এমনি করতে হবে। তাহলে যা, সিকিউরিটি, রাত্রির সাথে শপিং মলে যাও, খুব অ্যালার্ট। সিকিউরিটি সবে ইয়েস স্যার বলে রাত্রির পিছু পিছু রওনা হলো। আর মামুন চৌধুরী আবার গাড়িতে উঠে অফিসে চলে গেলেন। আর এদিকে থেকে গেল রানা। রানা কার্ডটা হাতে নিয়ে খেলছে আর রাত্রির যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রাত্রি শপিং মলে চলে গেল। রাত্রির দৃষ্টিতে আড়াল হয়ে গেল। রানা এবার তার গন্তব্যের দিকে মানে হোটেলের দিকে রওনা হলো। আস্তে আস্তে এক বিশাল হোটেলের সামনে এসে পড়ল। ভেতরে গেল আর থাকার জন্য একটা রুম বুকিং করলো। তারপর চাবি নিয়ে সেই রুমে চলে গেল। এদিকে রাত্রি শপিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বড়লোক মেয়ের শপিং করা বলে কথা, সন্ধ্যা পর্যন্ত শপিং করলো। তারপর আবার বাসার দিকে রওনা হলো। তার সাথে যে এতগুলো গার্ড, এটা তার একদম পছন্দ না। এজন্য কোথাও গেলে সে একাই চলে যায়। এতগুলো গার্ড তার চারিদিকে ঘিরে, যেন রাত্রির দম বন্ধ হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, বাবার আদেশ বলে কথা। রাত্রি তার বাবাকে খুব ভালোবাসে। বাসায় মাও আছে, কিন্তু মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসে। তাছাড়াও তার পরিবারে দাদা দাদি আছে। তো রাত্রি এসব দেখে রাগে চোখ মুখ লাল হয়ে গেল। রাগে গজগজ করতে করতে এসে গাড়িতে উঠে বসলো। গার্ডদের মধ্যে একজন গাড়ি চালাতে লাগলো। রাত্রির গাড়ির সামনে 2টা গাড়ি, পেছনে 2টা গাড়ি, মাঝখানে রাত্রির গাড়ি। এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে কোনো এমপি মন্ত্রী যাচ্ছে। রাত্রির ইচ্ছার বিরুদ্ধে এভাবে যেতে হচ্ছে। গাড়িগুলো এসে একদম রাত্রির বাসার গেটের সামনে দাঁড়ালো। একজন গার্ড দারোয়ানকে ফোন করলো। ফোন পাওয়া মাত্রই দারোয়ান এসে দরজা খুলে দিল। গাড়ি ভেতরে নিয়ে এলো। সে এক বিশাল বাড়ি, একদম রাজপ্রাসাদ, চারিদিকে গার্ড দাঁড়িয়ে। রাত্রি গাড়ি থেকে নেমে রাগে টং টং করে বাসার ভেতরে চলে গেল। বাবা, বাবা, কোথায় তুমি? উপর থেকে রাত্রির মা নাজমা বিবি সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি হয়েছে, এত চিল্লাচিল্লি কেন? বাবা কোথায়?
তোমার বাবা তো অফিস থেকে আসেনি কেন, কি হয়েছে? আজ বাবার সাথে আমার অনেক বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া একটু শুনি। মুড নাই, আমি রুমে গেলাম। এটা বলে রাত্রি তার মার পাশ বেয়ে উপরে তার রুমে চলে গেল। রুমে এসে খাটের উপর ধপাস করে বসে পড়ল। তখন দুটো গার্ড এসে ওর ব্যাগগুলি দিয়ে গেল। রাত্রি উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে আবার খাটের উপর ধপাস করে শুয়ে পড়ল। পাশ থেকে ফোনটা হাতে নিল। এরপর গেম খেলতে লাগলো। অফিসের কাজ কাম শেষ করে বাসার দিকে রওনা হলো মামুন চৌধুরী। ঠিক এর বেলায়ও অমন, সামনে একটা গার্ডদের গাড়ি, পেছনে একটা। এভাবেই মামুন চৌধুরী বাসায় ঢুকতেই রাত্রির মা তাকে বলল, রাত্রি এত রেগে আছো কেন, কি হয়েছে? আরে তেমন কিছু না, কিন্তু ও রেগে গেল কি জন্য? জানি না, ওপরে ওর রুমে শুয়ে আছে। মামুন চৌধুরী ওভাবেই উপরে রাত্রির রুমের সামনে আসলেন। দরজায় নক দিলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, খোলাই আছে, চলে আসেন। মামুন চৌধুরী গুটি গুটি পায়ে তার মেয়ের কাছে গিয়ে দাঁড়ালো। রাত্রি তার বাবাকে দেখে মোবাইল ফিকে মেরে মুখ হাফ করে নিল। মা আমার, কি হয়েছে আপনার? আমি চুপ। তোমার ছেলে কি কোনো অপরাধ করেছে? হ্যাঁ করেছে, অবশ্যই করেছে, 1000বার করেছে। হয়েছে হয়েছে, এবার বলেন তো কি অপরাধ? বাবা, আমি কি কোনো অপরাধী নাকি কোনো ক্রিমিনাল? কেন কেন, তুমি কেন ক্রিমিনাল হবে? তাহলে আমার সামনে পিছনে এত বডিগার্ড কেন থাকবে? আর অসহ্য লাগে, একদম ভালো লাগে না। কিন্তু মা, ওরা না গেলে তোর উপর হামলা হবে, বোঝার চেষ্টা কর। আমি কিছু জানি না, আমি আর ওদের সাথে যেতে পারবো না। যেন ওরা সব কটা চিন্তার লাশ, সব সময় পিছু পিছু ঘোরে। গার্ডদের কাজ তো এটাই। আমি এসব জানি না, আমি কাল থেকে একা একা ঘুরবো। না মা, এমন করিস না। তোর কিছু হলে আমি কি করে বাঁচবো বল? তুই যে আমাদের অমূল্য সম্পদ। আমি এমন বন্দি হয়ে জীবন কাটাতে পারবো না। আমার বয়স এখন ঘুরে বেড়ানোর। বান্ধবীরা সবাই আমাকে দেখে ঠাট্টা করে। আচ্ছা আচ্ছা, গার্ডদের নিস না, অত্যন্ত একজন ড্রাইভারকে নিয়ে। ড্রাইভার নেওয়া যেতে পারে। আমি যাকে ড্রাইভার দিব তাকে কিন্তু মানাতে হবে। ওকে বাবা, ওকে। প্রমিস? প্রমিস। আচ্ছা, তুই কি করছিস? এভাবে আরো কিছুক্ষণ গল্প করলো নিজের ছোট্ট মায়ের সাথে। তারপর বাইরে এসে তার রুমে চলে গেল। জামা কাপড় চেঞ্জ করছে আর ভাবছে এমন একজনকে ড্রাইভার করতে হবে যে একাই 100 জনের সমান। সে থাকলে রাত্রির কোনো ক্ষতি হবে না। এমন একজনকে খুঁজতে হবে, কিন্তু কোথায় পাবো? মামুন চৌধুরী মনে মনে এসব ভাবছিল। তখন তার স্ত্রী নাজমা বিবি রুমে আসলো। স্বামীকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন চিন্তিত দেখাচ্ছে কেন? রাত্রির জন্য একজন ড্রাইভার খুঁজতে হবে যে একাই 100 জনের সমান। কিন্তু রাত্রির আবার হঠাৎ কি হলো? এবার মামুন চৌধুরী তার স্ত্রী নাজমাকে সব ঘটনা খুলে বলল। রাত্রির উপর হামলা, রানা এসে সাহায্য করা, রাত্রির গার্ড পছন্দ না, এসব কিছু বলল। তুমি এত চিন্তা করছো কেন? যেই ছেলে কর্তব্যের খাতিরে এত কিছু করতে পারে, সে চাকরির খাতিরে কি না করবে? তুমি কি ওই ছেলেটার কথা বলছো? তা নয় তো কি, ও তো একাই রাত্রিকে রক্ষা করেছে। তার থেকে সাহসী শক্তিশালী কে আছে? আমি ওর কথাই ভাবছিলাম, কিন্তু সে এখন কোথায়, কি করে তাকে পাবো? হাতের কাছে পেলেও চিনতে পারলে না, এখন তো খুঁজতেই হবে। অবশ্য আমার সাথে দেখা করতে বলেছি ওকে। তাহলে তো হয়েই গেল, এবার চলো খাবে। তারপর মামুন, নাজমা আর রাত্রি তিনজনেই খেতে বসলো। আর এদিকে রানা হোটেলের রুমে বসে থেকে খাবার খাচ্ছে আর কিছু একটা ভাবছে। খাওয়া দাওয়া করে একটু হোটেলের বাইরে আসলো ঘোরার জন্য, কিন্তু বাইরে বাতাস খুব ঠান্ডা। তাই রানা আবার ভেতরে ঢুকে পড়ল। সব রুমের দরজা বন্ধ, কিন্তু শুধু একটা রুমের দরজা একটু ফাঁক হয়ে আছে। রানা ভেতরে উকি দিল। তখন দেখতে পেল একটা লোক সাদা প্যাকেটে কি যেন ভরছিল। তখন রানা রুমের ভিতরে চলে গেল আর একটু পর বাইরে চলে আসলো। বাইরে এসে সে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে হোটেলে হই হুল্লোড় পড়ে গেল। রানা রুম থেকে বেরিয়ে এসে দেখে পাশের রুমের সামনে সবাই ভিড় করে আছে। রানা সাইড দিয়ে সামনে এসে দেখে লোকটা পড়ে আছে, হাতে বন্দুক, কপাল ফুটো হয়ে বেরিয়ে গেছে, রক্তে মেঝে লাল হয়ে গেছে, গায়ের উপর হিরোইন ছিটিয়ে আছে। রানা তাকে এভাবে দেখে কান্না করে দিল। আল্লাহ গো, এ কি হয়ে গেল? এ কেমন করে হলো? এই আপনি কে? স্যার, আমি ওর বন্ধু রানা। বিকেলেও আমার সাথে কত সুন্দর করে কথা বললো, কত মিষ্টি মিষ্টি কথা বললো। শান্ত হন, উত্তেজিত হবেন না। স্যার, ওর কি হয়েছিল? কেমন করে এমন হলো? তোমার বন্ধু অতিরিক্ত নেশা করেছে,
তারপর কিভাবে খুন হয়েছে এটা পোস্টমর্টমের পরে বলা যাবে। বন্ধুরে, তুই কেন আমায় নিয়ে গেলি না? দেখো রানা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এখন এটাই মানতে হবে। স্যার, জলিল আমার খুব ভালো বন্ধু ছিল। এখন এটা বলো, তোমার বন্ধু কি নেশা করতো? হ্যাঁ স্যার, তার প্রেমিকা তাকে ছেড়ে যাওয়ার পর থেকেই সে নেশা করে। মাঝে মাঝে করতো নাকি সব সময়? প্রায় সব সময়। আর যখন সে নেশা করতো তখন সে মেয়েকে না পেলে সে কি করতো নিজেও জানতো না। তুমিও কি করতে? না স্যার, আমাদের বন্ধুদের মধ্যে শুধু দুজন নেশা করে। ওর অ্যাড্রেস দাও। স্যার, নেশা করার জন্য সে বাসায় থাকে না, হোটেলেই থাকে। তার ফটো দাও। এই নিন, ওর নাম জসিম। পুলিশ রানার কাছ থেকে তার ফটো নিল। তারপর রানা মুচকি হেসে তার রুমের দিকে যেতে লাগলো। পুলিশ রানার হাসির মানে খুঁজে পেল না। রানা তার রুমে এসে ব্যাগ সাজিয়ে সেই হোটেল থেকে বেরিয়ে পড়ল। পুলিশ জলিলের লাশ পোস্টমর্টেম করল। তার তদন্ত করে জানতে পারল অতিরিক্ত নেশা করার ফলে নিজেকেই খুন করেছে। এরপর আর জলিল খুনের কেস সামনে বাড়ল না। পুলিশ জলিলের লাশটা কাফন দাফন করার ব্যবস্থা করলো আর জসিমকে খুঁজতে লাগলো। অনেক খুঁজে নিয়ে জানতে পারলো জসিম সত্যিই নেশা করে। পুলিশ তাকে খোঁজার অনেক চেষ্টা করলো, আর যখন জসিম জানতে পারলো তাকে পুলিশ খুঁজতেছে তখন আরও পালিয়ে থাকতে লাগলো। পুলিশ তাকে বাঁচানোর জন্য খুঁজতেছে আর সে ভাবছে তাকে অ্যারেস্ট করবে, সেজন্য সে ইচ্ছে মতো পালিয়ে বেড়াচ্ছে। এদিকে রানা এক হোটেল থেকে আরেক হোটেলে শিফট হলো। হঠাৎ করে তার মনে পড়ল কেউ তাকে দেখা করতে বলেছিল। পকেটে হাত দিয়ে দেখে কার্ডটা এখনও আছে, তো সেটা দেখে সেই ঠিকানা অনুযায়ী অফিসে চলে এলো। অফিসের সামনে এসে দেখে এক বিশাল অফিস। ঢুকতে যাবে এমন সময় একজন দারোয়ান এসে রানাকে আটকালো আর বলল, কি চাই? আমি আপনার বস ডেকেছে। দারোয়ান রানাকে দাঁড়াতে বলে সে মামুন সাহেবের কাছে ফোন দিল। মামুন চৌধুরী বলল সে লোক পাঠাচ্ছে। দারোয়ান ফোনটা রেখে রানাকে ওয়েট করতে বলল। রানা দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণের মধ্যে একটা লোক আসলো আর রানাকে নিয়ে অফিসের ভেতরে যেতে লাগলো। রানা অফিসের চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। অফিসটা বেশ বড়ই, অনেক শ্রমিক এখানে কাজ করছে, যে যার কাজে বিজি। লোকটা রানাকে নিয়ে মামুন চৌধুরীর রুমে ঢুকলো। রানাকে দেখে লোকটা চলে গেল। রানা মামুন চৌধুরীকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে রানাকে বলল, আরে রানা, বসো, দাঁড়িয়ে আছো কেন? জি ধন্যবাদ। তারপর বলো, এখন কি করছো? তেমন কিছু না, তবে কিছু করার চেষ্টায় আছি। ও, তা পড়ালেখা কতটুকু পর্যন্ত করেছো? 1 to 5 পাস। মানে বুঝলাম না। আসলে ক্লাস 5-এ 3বার পরীক্ষা দিছি, আর 3বারে আলহামদুলিল্লাহ ছক্কা, তাই লেখাপড়া থেকে ছুটি পাইছি। ও, গাড়ি চালাতে কি পারো? জি পারি তো। আমি একটা চাকরি দিলে কি করবা? অবশ্যই করবো আঙ্কেল। রান্না করা, বাসন মাজা, ঝাড়ু দেওয়া সব পারি। বলেন কি করতে হবে? তেমন কিছু না, আমার মেয়েকে তো চিনো। চিনবো না মানে? যেই ঝগড়ি, বাপরে বাপ। হ্যাঁ, ও একটু ঝগড়টে, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। একবার কাউকে আপন করলে তাকে কখনো কষ্ট পেতে দেয় না। ও হ্যাঁ, ওর বডিগার্ড হতে হবে তোমায়। স্যার, আমায় আপনি নিজেই খুন করেন, তবু আমার রাক্ষসী হাতে দিয়েন না। দেখো বাবা, তুমি আমার একমাত্র ভরসা। দেখলেই তো আমার অন্য গার্ডরা কেমন, ওদের ভরসায় আমি তোমার মেয়েকে ছাড়তে পারছি না। কি বলেছেন? প্লিজ বাবা, রাজি হও, যত টাকা লাগবে আমি দেবো, তবু আমার মেয়েকে বাঁচাও। কিন্তু স্যার। প্লিজ বাবা, আমি জানি তুমি আমার মেয়েকে ঠিক রক্ষা করতে পারবে। এত করে যখন বলছেন তাহলে রাজি হলাম, কিন্তু আপনার ঝগড়ি মেয়ে কি রাজি হবে? ওকে আমি রাজি করাবো। আচ্ছা, তাহলে সমস্যা নেই। মামুন চৌধুরী রানাকে এত অনুরোধ করে বলাতে রানার রাজি না হয়ে পারল না। রাজি হয়ে গেল। তারপর মামুন চৌধুরী রানাকে নিয়ে অফিস থেকে বাসার দিকে বের হলো আর তার পিএকে বলল সে এক্ষুনি আসে। রানাকে নিয়ে মামুন চৌধুরী বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে রাত্রি বাসায় আছে, কোথাও যায়নি। এটা শুনে মামুন চৌধুরী একটা স্বস্তির নিঃশ্বাস নিল। মামুন চৌধুরী জোরে জোরে রাত্রিকে ডাকতে লাগলো। রাত্রি ঘরে শুয়ে থেকে বই পড়ছিল। হঠাৎ এই অসময় তার বাবার ডাক শুনে সে খুব অবাক হলো। রুম থেকে বেরিয়ে আসতে লাগলো। সিঁড়ি বেয়ে নিচে নামলো। চোখ তুলে দেখতেই তো রাত্রি অবাক হয়ে গেল। রাগী কণ্ঠে চিল্লিয়ে বলতে লাগলো, এই বাঁদর, এই তুই কেন আমার বাসায়? কি আমায় আপনি বাদর বলেন? ওকে, তাহলে আপনি বাদর নেই। তুই আমার বাসায় কি করছিস? শোনেন ম্যাডাম, আমি আপনার বাসায় আসিনি, আমায় নিয়ে আসা হয়েছে। বাবা, তুমি তুমি কেন এই বাঁদরটাকে বাসায় আনলে? আমার কথাটা আগে শোন। না, আগে একে বের করো। মা, আমার এমন
করে না। শোন আমার কথা, কি? তুই আমায় প্রমিস করেছিলিস আমি যাকে তোর ড্রাইভার বানাবো তাকে তুই মেনে নিবি। হ্যাঁ করেছিলাম। এখন থেকে রানা তোর ড্রাইভার, বডিগার্ড, বন্ধু সব। ইম্পসিবল। কথা দিলে রাখতে হয়। কিন্তু বাবা। কোনো কিন্তু না। ওকে ওকে, কথা রাখলাম। এই বলে বিড়বিড় করতে করতে রাত্রি উপরে চলে গেল। রানা রাত্রি যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা দেখে মামুন সাহেব বলল, বাবা তুমি ওর কথাই কিছু মনে করো না, আসলে ও একটু জেদি। আরে আঙ্কেল কি বলেন, রাগ কেন করব? ধন্যবাদ। কই গো নাজমা, হ্যাঁ বলো। রানাকে একটু চা নাস্তা দাও, আমি অফিসে গেলাম। আচ্ছা দিচ্ছি। রানা তুমি ফ্রেশ হয়ে এসো, তোমার আন্টি তোমায় নাস্তা দিচ্ছেন। আচ্ছা। মামুন চৌধুরী অফিসে চলে গেল। রানা ফ্রেশ হতে গেল আর নাজমা বিবি রান্নাঘরে গেল। রানা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এখানে বসো, আমি নাস্তা দিচ্ছি। জি আন্টি। রানা চেয়ারে বসে পড়ল আর নাজমা বিবি রানাকে নাস্তা দিল। রানা নাস্তা করলো, তারপর এসে সোফায় বসে পড়ল। যেহেতু রাত্রি এখনও কোথাও যাচ্ছে না, তাই রানার কোনো কাজ নাই, সেজন্য বসে থেকে ফোন টিপতেছে। এমন সময় ওপর থেকে রাত্রি হন হন করতে করতে নেমে আসলো। মা আমি কলেজ যাচ্ছি। কিন্তু রানাকে সাথে করে নিও। আমি পারবো না। পাগলামি করিস না। ওকে ওকে পাঠাও। একথা শুনে রানা হাঁ করে তাকিয়ে আছে। রান্নাঘর থেকে নাজমা বিবি রানাকে ইশারায় যেতে বলল। রানা সোফা থেকে উঠে দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। রাত্রি সোজা গিয়ে গাড়িতে উঠে বসল আর রানা গিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি নিজ গতিতে চলতে লাগলো। কই যাবেন ম্যাডাম? জাহান নামে। রাস্তা বলেন। উফ, তুই কি কানে শুনিস না? কতবার বললাম কলেজ যাব। ওটা তো বাসায় বলছেন, এখানে তো বলেননি। তোকে আলাদা করে বলতে হবে? হ্যাঁ, যেহেতু আমি আপনার বডিগার্ড, ড্রাইভার, আবার বন্ধু। কচু তুই আমার। আমায় দেখতে কি কচুর মতো মনে হয়? না, তুই একদম শাহরুখ খান। যত সব। আজ প্রথম কেউ আমার এত প্রশংসা করলো। তাহলে নাচ। আচ্ছা, তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি নেচে নেই। ইডিয়েট, গাড়ি থামাবি না, নয়তো বাবার কাছে ফোন করব। আপনিই তো নাচতে বললেন। তোকে আমি। বাপরে, রেগে ভূত আর নট কথা। রাত্রি রেগে লাল হয়ে গেছে আর রানা দাঁত কেলিয়ে মুসকি মুসকি হাসতেছে। তারপর গাড়ি সোজা কলেজে চলে আসলো। রানা তাড়াহুড়ো করে নেমে আসতেই রাত্রি একা একা নেমে গেল, তাই রানা ওখানেই দাঁড়িয়ে রইল। রাত্রি সোজা কলেজের দিকে রওনা হলো। কলেজে অনেক ছাত্রছাত্রী, বেশ বড় আর নামকরা একটা কলেজে পড়তে পারলে গরিব ছাত্রছাত্রী নিজেকে গর্বিত মনে করবে। রানা গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে রাত্রির দিকে নজর দিল আর রাত্রি এসে তার বান্ধবীদের সাথে আলাপ করতে লাগলো। কিরে, লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, অথচ আমাদের বললিও না? আমি কবে প্রেম করলাম? বিএফ এর সাথে কলেজে আসছিস? তোদের চোখে কি গেছে না আছে? ও আমার ড্রাইভার। একজন সামান্য ড্রাইভারকে আমার বিয়ে বানাচ্ছিস? বাহ, বলিস কি রে? তার মানে ও তোর বিএফ নয়? না। তার মানে আমার হয়ে গেছে? কি হ্যান্ডসাম, রোমান্টিক রোমান্টিক, মোট কালো ড্রেস, একদম হিরোদের মতো লাগছে। চুপ কর অসভ্য মেয়ে। একজন ড্রাইভারের ওপর তোরা ক্রাশ খাচ্ছিস। ছি। ড্রাইভার হলে কি হবে, একদম ঝাক্কাস চেহারা। মাথা। চল ক্লাসে যাব। রাত্রি আর তার বান্ধবীরা ক্লাসে চলে গেল আর রানা ওভাবেই দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর রাত্রি ক্লাস থেকে বের হলো। রানা রাত্রির দিকে দৃষ্টির তাক করে আছে। ও জানে ওর ওপর যে কোনো সময় অ্যাটাক হতে পারে, এর একটা আলাদা কারণ আছে। তো এভাবেই রাত্রি একের পর এক সমস্ত ক্লাস শেষ করলো আর তার বান্ধবী রিমা শুধু রানাকে দেখা নিয়ে ব্যস্ত। বিষয়টা রানা খেয়াল না করলেও রাত্রি কিন্তু বারবার খেয়াল করেছে। রাত্রি কিছুটা বিরক্তকর লাগলেও তা প্রকাশ করল না, শুধু দেখছে আর বেগুন ফুলো হচ্ছে। সবকটা ক্লাস শেষে রাত্রি সহ তার বান্ধবীরা রানার কাছে এলো। হাই। হ্যালো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। আমি বাসায় যাব। ওকে ম্যাডাম, ওঠেন। রাত্রি চল না, আজ একটু ঘুরে আসি। আজ ম্যাডাম বাসায় যাবে। আজকে নয় রে, কালকে। আচ্ছা। তারপর রাত্রি গাড়িতে উঠে বসলো। রানা গাড়ি স্টার্ট দিল আর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
রাত্রি কিছু বলছে না, শুধু রাগে ফুলতেছে। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলো তারা। রাত্রি গাড়ি থেকে নেমেই টং টং করে ভেতরে চলে গেল। রানা গাড়ি পার্কিং করে সেও ভেতরে আসলো। বাবা, বাবা, বাবা! দুপুরে মামুন সাহেব অফিস থেকে বাসায় ফিরেছে। গোসল করে একটু বিশ্রাম নিচ্ছিল। রান্না হতে দেরি হবে, তাই তার মধ্যে রাত্রির এমন চিৎকার শুনে লাফিয়ে নিচে চলে আসলো। বাবা! এই তো আমি হাজির। তারপর বল মা, রান্নাকে তোর কেমন লাগলো? কচু লেগেছে। কি হয়েছে মা, এত রেগে আছো কেন? ও আমার ড্রাইভার, তো ড্রাইভারের পোশাক কেন নেই? আজ নতুন, সেই জন্য ভুল হয়েছে। ওকে বলে দাও, এরপর যেন ভুল না হয়। ওকে কি তোর পছন্দ হয়েছে? না মানে ওকে কি তুই ড্রাইভার রাখবি? আজকে ওর পোশাক পরতে বলবা, এখন থেকেই। রাত্রি একথা বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো। মামুন জোরে এক নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, করতো অত্যন্ত পছন্দ তো হয়েছে। আর বলে দিও ও যেন চুলের কোনো স্টাইল না করে, ড্রাইভার ড্রাইভারের মতো যেন থাকে। ওকে, তাই থাকবে। মনে থাকে যেন। রাত্রি তার রুমে চলে গেল। মামুন হাফ ছেড়ে পেছনে রানার দিকে ঘুরল। উফ, তা বাবা রানা, বলো তো কি হয়েছে? রাত্রি এত রেগে কেন? জানে না আঙ্কেল, আমি ওকে নিয়ে গেছি, আবার নিয়ে আসছি। এই মেয়ের এক এক সময় এক এক তাল ওঠে। চলো আমরা বাগানের দিকে যাই। চলেন। তারপর রানা আর মামুন চৌধুরী হাঁটতে হাঁটতে বাসার পেছনে বাগানে আসলেন। আর মামুন চৌধুরী রানার উদ্দেশ্যে বলল, দেখো রানা, আমার এখন চারিদিকে শত্রু ঘেরা। এমনিতেই আমিও অফিসিয়ালি দিক দিয়ে অনেক শত্রু, তার মধ্যে আমি আরও একটা কাজ করছি, সেটার জন্য আরও শত্রু। কি কাজ আঙ্কেল? তুমি তো শহরে নতুন, তাই হয়তো বা কিছু এখনো জানো না। শহরের দিনকে দিন নারী কমতে যাচ্ছে, কারণ তারা নারীকে পাচার করছে, কেউ ধর্ষণ করছে। হ্যাঁ আঙ্কেল, একটা দিনে আমি এইটুকু বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানকার পুলিশ সব তাদের হাতে, কেউ পুলিশের কাছে বিচার নিয়ে গেলে তাকে ওই গুন্ডাদের হাতে তুলে দেয়। ও, তো আমি এই নালিশ সোজা বর্ডার আর্মির কাছে পৌঁছে দিয়েছি, আর এই কথা কেমনে করে জানো? ওরা বুঝতে পেরে গেছে। ও তখন থেকে আপনাদের মারতে চায়? আমাকে নয়, ওদের টার্গেট আমার মেয়ের উপর। হ্যাঁ আঙ্কেল, আপনিও সাবধানে থাকবেন। আমি থাকতে রাত্রে একটা চুল পরিমাণও কেউ ক্ষতি করতে পারবে না। সেই জন্যই তো তোমার বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছি। আপনি নিশ্চিন্তে থাকুন। রানা আর মামুন চৌধুরী বাগানে গল্প করছিল। আর রাত্রি রানাকে খুঁজতে লাগলো বাইরে ঘুরতে যাবে বলে, কিন্তু বাসার মধ্যে পেল না। সেজন্য জোরে জোরে তার বাবাকে ডাকতে লাগলো। মামুন সাহেব শুনতে পেয়ে তারা দুজনই বাসার ভিতরে আসলেন। রাত্রি তার বাবা আর রানাকে একসঙ্গে দেখে কিছুটা অবাক হলো আর বলল, বাবা তুমি কোথায় ছিলে? এই তোমার একটু বাগানে গিয়েছিলাম। আমি বাইরে যাব, তোমার গার্ডকে পাঠাতে চাইলে পাঠাতে পারো। সেটা আম্মাই কেন বলছিস? যাকে বলার তাকেই বল। কি বলবো? বল তুই কোথায় যাবি? আরে আঙ্কেল ছাড়েন তো, বলতে হবে না। আসুন ম্যাডাম। গেলাম বাবা, বাই। তারপর রানা দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল আর রাত্রি উঠে বসলো। রানা গিয়ে সামনে বসে গাড়ি স্টার্ট দিল। কোথায় যাবেন ম্যাডাম? আগে কলেজে চল, আমার বান্ধবীরাও যাবে। ও, এই দাঁড়া দাঁড়া, তোকে না বলছি তুই ড্রাইভারের ড্রেস পরবি, আর আমার সাথে যতক্ষণ থাকবি কোনো রকম স্টাইল করবি না। ওকে ম্যাডাম। রানা বাধ্য ছেলের মতো গাড়ি থেকে নেমে গিয়ে ড্রেস পাল্টে এসে আবার গাড়িতে উঠে বসলো। এরপর রাত্রিকে নিয়ে কলেজের দিকে রওনা হলো। কিছুক্ষণ পর কলেজে আসলো। সেখানে রাত্রির বান্ধবীরা ওয়েট করছিল। রাত্রি তাদের গাড়িতে উঠতে বলল। তারা ছিল 3 জন। 2 জন পেছনে বসলো আর রিমা সোজা এসে রানার পাশে, মানে ড্রাইভারের পাশের সিটটাই বসে পড়ল। এটা দেখে রাত্রির মনের মধ্যে একটা আগুন জ্বলে উঠল, কিন্তু তা প্রকাশ পেল না। অবশেষে রানা গাড়ি নিয়ে পার্কের দিকে রওনা হলো। এর মধ্যে রিমা রানাকে পটানোর হাজার চেষ্টা করছে, কিন্তু রানা তার কথায় কান দিচ্ছে না। হঠাৎ আয়নায় দেখতে পেল 2টা গাড়ি তাদের পিছু করছে। এটা দেখে রানা বুঝতে পারল এরা রাত্রির জন্য আসে। রানা রাত্রির দিকে ঘুরে তাকিয়ে দেখে গাড়ির স্পিড 3 গুণ বাড়িয়ে দিল। রিমা ইচ্ছে করে ভয় পাওয়ার অভিনয় করে রানার হাত ধরে নিল। আর রাত্রি তো রানার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। রানা তাদের কোনো কথাই কান না দিয়ে সে গাড়ি চালাচ্ছে আর পেছনে দেখছে। যেতে যেতে অনেক দূর চলে আসলো। গাড়ি একদম ফুল স্পিডে আছে। এদিকে রাত্রি তো রেগে আগুন। রানা ফোন বের করে রাত্রির আরও গার্ডদের ফোন করলো। রানা ফোন করা মাত্রই গার্ডরা বেরিয়ে পড়লো আর কিছুক্ষণের মধ্যে তাদের পিছু করলো। রানার গাড়ির পেছনে গুন্ডাদের গাড়ি, আর গুন্ডাদের পেছনে রানার লোকের গাড়ি। গুন্ডারা ভয় পেয়ে অন্য রাস্তা বেড়ে চলে গেল।
সাথে রানার লোকেরাও চলে গেল। এদিকে রাত্রে তো ইচ্ছে মতো গালাগালি করতেছে। রাত্রির গালির ঠেলায় রানা রাস্তার পাশে গাড়ি দাঁড় করালো। রাত্রি গাড়ি থেকে নেমে এসেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রানার গালে। রাত্রি তুই ওকে মারলি কেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় এত জোরে গাড়ি চালানোর? আরে ম্যাডাম, আমার কথা শোনেন। চুপ, একদম চুপ। মেয়ে দেখলে তোর মাথা ঠিক থাকে না, তাই না? আর এই গাড়ি কি তোর বাপের টাকায় কেনা যে ইচ্ছে মতো চালাবি? ছোট লোকের বাচ্চা। আসলে ম্যাডাম। চুপ কর ছোট লোকের বাচ্চা, আজ থেকে তোর চাকরি শেষ। রাত্রি এমন করিস না। রানা কিছু একটা বলতে চাচ্ছে, আগে ওর কথাটা শোন। কোনো কারণ ছাড়া তো আর ও এমনি এত জোরে চলবে না। রিমা তুই চুপ কর। এইসব ছেলেরা এমনই হয়, মেয়ে দেখলে এদের মাথা নষ্ট হয়ে যায়। ম্যাডাম, আপনি আমায় ভুল বুঝছেন। রাত্রি কিছু একটা বলতে যাবে এমন সময় রাত্রির ফোনটা বেজে উঠল। রাত্রি ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবার ফোন। ফোনটা রিসিভ করলো রাত্রি। হ্যালো বাবা, আজকেই তুমি রানাকে জ্বালাবে? আগে এটা বল, তোরা কি ঠিক আছিস? আমাদের আবার কি হবে? শুক্রিয়া যে তোর ভালো আছিস। এক মিনিট, আমাদের কি হবে বলো তো? আরে মা, কি বলছিস? টনি তোদের উপর হামলা করেছিল? কি বলছো? কখন? কেন, ওদের দেখলি তো রানা বাসায় ফোন করে গার্ডদের ডেকেছে, আর এদের দেখে ওরা চলে গেছে। কিন্তু বাবা আমি তো। আজ তো মানতেই হবে, রানা না থাকলে আজ তোর যে কি হতো। আচ্ছা বাবা, আমি তোমায় পরে ফোন করছি। আমারও কিছু কাজ আছে, গার্ডরা আমায় বলতেই আমি তোর কাছে ফোন দিলাম। বাই। রাত্রি ফোন কেটে দিল আর অবাক হয়ে রানার দিকে তাকিয়ে রইল। তার নিজেকে নিজেরই অনেক ঘৃণা লাগছে, কিছু না জেনে এভাবে। কি রে, কি হয়েছে? রানা, তুমি কি জানতে যে টনির লোকেরা আমাদের পিছু করছে? জি ম্যাডাম, আমি এটাই আপনাকে বলতে চাচ্ছিলাম। কিন্তু কি করে করলা? আমি আয়নায় দেখতে পাই তাদের, তারপর গাড়ির স্পিড বাড়িয়ে দেই আর ফোন বের করে বাসের গার্ডদের ফোন করি। ও দেখলি তো, আমি জানতাম রানা কোনো কারণে এটা করেছে, আর তুই কিছু না জেনেই তাকে এভাবে অপমান করলি, থাপ্পড় মারলি। হয়েছে, তোকে আর ওকালতি করতে হবে না। চলেন ম্যাডাম। রানার কথা শুনে রাত্রি সহ সবাই গাড়িতে উঠে বসলো আর তারা আবার পথ চলতে শুরু করলো। পার্কে এসে ঘোরাঘুরি করলো, কিন্তু রানার মন খারাপ। রাত্রির কথাগুলো তার কলিজায় আঘাত করেছে, খুব কষ্ট হচ্ছে তার। কিছু না করে সে গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বিষয়টা রাত্রি খুব ভালো করে খেয়াল করলো। রাত্রিরও খুব খারাপ লাগতে লাগলো, এভাবে তাকে মারা ঠিক হয়নি। সবাই খুব আনন্দ করছে, কিন্তু রানা চুপচাপ বসে আছে। রিমা এসে রানাকে নিয়ে যেতে চাইল, কিন্তু রানা গেল না, ওভাবেই দাঁড়িয়ে থাকলো। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামলো, তাদের আড্ডার সময় ফুরলো। সবাই এসে আবার গাড়িতে বসলো আর রানা গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হলো। রানা, খুব কষ্ট পেয়েছো তাই না? আরে না, কষ্ট কেন পাবো? উনি তো আর ইচ্ছে করে এইসব করেনি। তোমার মুখ দেখে ভালো করেই বোঝা যাচ্ছে। আরে বাদ দাও না ওসব, তোমরা কত মজা করলে তাই না? কিন্তু তুমি গেলে আরো ভালো হতো। আরে কি বলো, আমি তো ড্রাইভার, ওখানে যেয়ে কি করব? পাগল। রিমা আর রানার কথাগুলো রাত্রি মন দিয়ে শুনছিল আর কি যেন ভাবছিল। একটু পর রাত্রিও কেমন জানি মন খারাপ হয়ে গেল। রানা তার বান্ধবীদের নামিয়ে দিয়ে রাত্রিকে নিয়ে বাসায় চলে আসলো। রাত্রি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রইল। রানা গাড়ি পার্কিং করে এসে দেখে রাত্রি দাঁড়িয়ে আছে। আরে ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন কেন? সরি, আমি ঠিক বুঝতে পারিনি। আসলে জোরে গাড়ি চালালে আমার খুব ভয় করে। আরে ম্যাডাম বাদ দেন তো, আমি কিছু মনে করিনি। আর মন খারাপ করে থেকো না। হুম। আর শোনো, তোমার চাকরি কিন্তু কনফার্ম। ধন্যবাদ ম্যাডাম। রানা রাত্রির পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। রানার পেছনে রাত্রিও আসলো। রানা এসে দেখে মামুন সাহেব বসে আছে। আঙ্কেল, এই নেন গাড়ির চাবি, আমি এবার যাই। সে কি, থেকে যাও না? না স্যার, আমার বাইরে কিছু কাজ আছে। কি এমন কাজ? না স্যার, আসলে তেমন কোনো কাজ না। আচ্ছা তাহলে যাও, খাওয়া দাওয়া করে নাও, আর সকালে এসে এখানে নাস্তা করো। এখন খেতে পারবো না, সকালে নিশ্চয়ই আসবো। আচ্ছা তাহলে যাও। আর আজ তুমি না থাকলে যে রাত্রি কি হতো? আঙ্কেল, এটা তো আমার দায়িত্ব, ম্যাডামকে রক্ষা করে তো আমার কাজ। জানি না টনি কবে আমার পিছু ছাড়বে। এই টনিকে?
এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল। নারী ধর্ষণ, নারী পাচার, ড্রাগসের ব্যবসা, নকল ওষুধ, যত 2 নাম্বারই ব্যবসা সব এর নামই চলে। ও আচ্ছা আঙ্কেল, আমি যাই। সাবধানে থেকো। রানা মামুন সাহেবকে গাড়ির চাবি দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। তারপর মোবাইল বের করে ঠিকানা দেখে সেখানে চলে গেল। আসতেই দেখলো এক বিশাল হোটেল, উপরে ইয়া বড় করে নাম লেখা আছে হোটেলের। রানা সোজা ভেতরে চলে গেল আর একটা রুম বুক করলো, আর সেখানেই রাত পার করলো। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে গেল রাত্রিদের বাসায়। এসে নাস্তা করতে বসলো। এমন সময় টিভিতে ব্রেকিং নিউজ আসলো, কাল রাতে শহরের এক বিশাল হোটেলে এক যুবকের খুন। যুবকের নাম খলিল খান, বিশিষ্ট ব্যবসায়ী মতিন চৌধুরীর একমাত্র ভাই। রানা এটা শুনে কিছু মনে করল না, আর রাত্রি মামুন আর নাজমা হাঁ করে টিভির দিকে তাকিয়ে থাকলো। শহরে কি হচ্ছে কে জানে। এতদিন নিষ্পাপ মানুষ একের পর এক খুন হতো, আর এখন পাপীরা একের পর এক খুন হচ্ছে। আঙ্কেল, পৃথিবীতে শুধু খারাপ মানুষ নেই, ভালো মানুষও আছে। হ্যাঁ বাবা, আর পাপীদের পাপের খাতা ভরে গেলে তারা আর লাস্টিং করে না। আমাদের সমাজটা যে কোনো দিন ভালো হবে। কবে ভালো হবে এটা আশা করে না বসে থেকে ভালো করার জন্য চেষ্টা চালান। হ্যাঁ বাবা। এরপর রানা নাস্তা করে উঠে বাইরে চলে এলো। এসে কার কাছে যেন ফোন করলো, এদিক ওদিক তাকিয়ে কথা বলছে। এমন সময় হঠাৎ রাত্রে চলে আসলো। পেছন থেকে কথা বলাতে রানা খুব ঘাবড়ে গেল। রানার চোখ মুখ লাল হয়ে গেল, ঘাম ঝরতে লাগলো। কার সাথে কথা বলছিলে? আসলে ম্যাডাম। বলো, কার সাথে কথা বলছিলে? কি হলো বলো। আসলে ম্যাডাম, একজনের সাথে কথা বললাম। কার সাথে? বাসায় কথা বললাম। ও, তো এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি কি তোমাকে খেয়ে নিব? না, তেমন কিছু না। আচ্ছা চলো, আমি কলেজ যাব। ওকে চলেন ম্যাডাম। তারপর রানা আর রাত্রি কলেজের উদ্দেশ্যে রওনা হলো। কলেজে এসে রানা দাঁড়িয়ে রইল, আর রাত্রি তার বান্ধবীদের কাছে চলে গেল। রাত্রি রে, আজকে ও কালো ড্রেস পরে আছে, আমি তো ফিদা। রিমা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কি করলাম? হ্যাঁ, ওর আমার পছন্দ হয়েছে তাই বললাম। তুই যাকে তাকে কেন পছন্দ করবি? আমি আসি। জানি। 1 মিনিট সময় দে, আমি আসি। রিমা, ক্লাস শুরু হবে, চল। 1 মিনিট সময় দে, আমি আসি। চল বলছি। তারপর রাত্রি রিমাকে টেনে নিয়ে কলেজে চলে গেল। এদিকে রানা একা একা দাঁড়িয়ে থাকতেই তার বোরিং লাগছে, তাই ক্যান্টিনে এসে বসলো। ক্যান্টিনে বসে থেকে ফোন টিপতেছে। এমন সময় রাত্রি ক্লাস করে বেরিয়ে এসে দেখে রানা ক্যান্টিনে বসে আছে। তখন তারা সবাই রানার কাছে আসলো। রিমা এসে টেবিলে বইটা রেখে রানার পাশে বসে পড়ল, আর বিরক্তিকর কণ্ঠে বলল, এই ম্যাথ যে কেন যে দেয়? কেন? গণিত সাবজেক্ট তো খুবই সোজা। না গো, একদম বাঁকা। যারা জানে না তাদের কাছে সহজ, যারা একবার বুঝতে পারবে তাদের কাছে সহজ। এই জন্যই 10 দিন ধরে স্যারের পিছনে ঘুরছি একটা অঙ্ক করে নিব বলে, কিন্তু স্যারও পড়ে না। কই, কোনো অঙ্কটা দেখি তো। তুমি দেখে কি করবা? তোমার দ্বারাই এইসব হবে না, তুমি বরং গাড়ি চালিয়ে খাও। ম্যাডাম, দেখলে তো ক্ষতি নেই। এই নাও। রাত্রি তার গণিত বইটা রানার সামনে এগিয়ে দিল। রানা বইটা নিয়ে ভালো করে দেখতে লাগলো, আর একটু পর তাদের উদ্দেশ্যে বলল, এই অঙ্কটা যদি আমি করে দিতে পারি। কি, তুমি এই অঙ্ক করবে? হ্যাঁ করব। পাগল নাকি? এই অঙ্ক বিএসসি স্যারও করতে পারেনি, আর তুমি পারবা? হ্যাঁ। বিশ্বাস হয় না। আচ্ছা, খাতা কলম দাও। যদি তুমি এই অঙ্কের সমাধান করে দিতে পারো তাহলে যা চাইবে তাই পাবে। আচ্ছা দাও। এরপর রাত্রি রানার দিকে খাতা আর কলম এগিয়ে দিল। রানা কলম হাতে নিয়ে শুরু করে দিল, আর রাত্রিরা সবাই অবাক হয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ সবাই বসে থাকলো, আর রানা অঙ্ক করছে। একটু পর খাতাটা রাত্রির সামনে দিয়ে বলল, এই নাও তোমার অঙ্কের সমাধান। আরে, এ তো উত্তর মিলে গেছে। তারা কেউ এটাকে বিশ্বাস করতে পারল না। সবার মুখে তালা লেগে গেল। বাঘ প্রতিবন্ধীর মতো রানার দিকে তাকিয়ে থাকলো। রানা মুচকি একটা হাসি দিল। রানা, তুমি সত্যি সত্যি অঙ্ক পারলা? চেষ্টা করলে সবাই সবকিছু পারে। আন্দাজ করে উত্তর মিলিয়ে দিলেই অঙ্ক হয়ে গেল না? আমি এটা স্যারকে দেখাবো। আরে কি বলছিস? ও উত্তর কোথায় দেখলো? বইতে তোর কাছে? তোরা চুপ কর।
রানা তো অঙ্ক করে দিল, এবার রানা যা চাইবে তোকে তাই দিতে হবে। এখনো পারেনি, আগে স্যারকে দেখাই। আমার বিশ্বাস এটা ঠিক হবে। চল স্যারের কাছে। হুম। তারপর রাত্রি রিমা আর তার বান্ধবীরা তাদের স্যারের কাছে চলে গেল। আর রানার একটা খুব গুরুত্বপূর্ণ কল আসাতে সে একটু আড়ালে গেল। রাত্রি সোজা তার স্যারের অফিসে আসলো আর স্যারকে ডাকলো। স্যার তাদের ভেতরে যেতে বলল, তাই রাত্রি রিমা আর তার বান্ধবীরা সবাই ভেতরে চলে গেল। স্যার, আসলে একটা কাজ ছিল। কি কাজ বলো? আপনার কাছে একটা অঙ্ক চাইছিলাম। ওটা একটু ব্যতিক্রম, তাই কালকে করে দিব। আর স্যার, এই অঙ্কটা ভালো করে দেখেন তো ঠিক আছে কিনা। স্যার রাত্রির হাত থেকে খাতাটা নিয়ে ভালো করে দেখতে লাগলো, আর সেটা দেখে তো সে লেভেলের অবাক হলো। এই অঙ্ক এরা কেমনি পারলো? এটা তোমরা কি করে পারলে? আমি করিনি। তো কে করেছে? আগে এটা বলেন, অঙ্কটা কি ঠিক আছে? হ্যাঁ, কেন ঠিক থাকবে না? একদম 100-100 ঠিক আছে, কিন্তু কে করলো? স্যারের কথা শুনে তো রাত্রি অবাক হয়ে গেল, তার মুখ থেকে কথা হারিয়ে গেল। স্যার, এটা রাত্রির ড্রাইভার করেছে। কি বলছো? এই অঙ্কটা সম্পূর্ণ ব্যতিক্রম, এটা টিচার ছাড়া কেউ করতে পারবে না। হ্যাঁ, পারবে যারা এই ক্লাস অতিক্রম করেছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। রাত্রি তো আরো অবাক, এত কঠিন একটা অঙ্ক রানা কি করে পারলো? তাহলে কি রানা টিচার, নাকি ছাত্র, নাকি কে? কি ভাবছিস? ভাবছি এত কঠিন অঙ্ক রানা কি করে পারলো। সেটা আমিও ভাবছি। আর ওর হাতের লেখা দেখছিস, মনে হচ্ছে টিচারের লেখা। আমায় জানতে হবে রানা কে আর কি তার আসল পরিচয়। কি বলছিস? হয়তো ওরা গরিব, তাই টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি বেশি। কি বলছিস? গরিব যদি হতো তাহলে আমাদের সাথেই থাকতো। মানে? রানা আমাদের সাথে থাকে না, ও কোনো এক জায়গায় থাকে, কিন্তু কোথায় থাকে? হয়তো ওর আত্মীয়দের বাসায় থাকে। কিন্তু সবসময় সে তার ব্যাগ নিয়ে থাকে। আত্মীয়দের বাসায় থাকলে ব্যাগ ওখানেই রেখে দিত। আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমার রানার বিষয়ে সব জানতে হবে, সব। এবার তোর গোয়েন্দাগিরি বাদ দে। কিন্তু রানা কোথায়? এখানেই তো ছিল। রানা, রানা, আয় রানা। কোথায় গেল আবার? তোরা এখানে থাক, আমি আসছি। যা। রাত্রি রানার খোঁজে বেরিয়ে পড়ল। এদিকে রানা কার সাথে যেন কথা বলছে। রাত্রির কাছে আসতেই শুনতে পেল, স্যার সব হয়ে যাবে, আর আমি খুব তাড়াতাড়ি ফিরবো। রাত্রি দাঁড়িয়ে ওর কথা শুনছিল। হঠাৎ রানা পেছনে তাকিয়ে দেখে রাত্রি দাঁড়িয়ে আছে। সে তো অবাক হয়ে যায়, রাত্রি তার কথা শুনে ফেলেছে নাকি। হ্যাঁ স্যার, আগে আপনার কাছে কাম করছি, আপনার কোনো ক্ষতি হতে দেয়নি। যেখানে গাড়ি নিয়ে যেতে বলছেন সেখানেই গেছি, কিন্তু আপনি আমার সাথে এমন করবেন আমি ভাবতেও পারিনি। রানা রাত্রিকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে। রাত্রি তো হা হয়ে তাকিয়ে আছে। রানা ফোন কেটে দিয়ে রাত্রির কাছে এসে মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম, ফোন আসছিল তাই। কে ফোন করছিল? আসলে ম্যাডাম, আগে যার ড্রাইভার ছিলাম সে। কিন্তু তুমি কোথায় যাওয়ার কথা বললা? কই ম্যাডাম, ও আমায় এখন ডাকছে, কিন্তু আমি আর ওদের কাছে যাব না। ভালো, ক্যান্টিনে চলো। জি চলেন। রাত্রি আগে আগে হাঁটলো আর রানা পেছনে পেছনে হাঁটলো। তারা ক্যান্টিনে এসে বসলো। আগে থেকে রাত্রির বান্ধবীরা বসেই ছিল। তুমি কে? এ কেমন প্রশ্ন ম্যাডাম? যা বলছি তার উত্তর দাও। আমার নাম রানা, পেশার ড্রাইভারি করা। এটা বাদেও তোমার আরেকটা রূপ আছে। কি? তুমি একটা গাধা, এতটুকুতে ঘাবড়ে যাচ্ছ? এটা বলে রাত্রি আর তার বান্ধবীরা হাসতে লাগলো। সে কোন হাসা, আর রানা তাদের দিকে তাকিয়ে আছে। সে যেন মৃত্যু থেকে বাঁচলো এমন অবস্থা। তারা হাসতে হাসতে শেষ। এবার রিমা বলল, রানা, তোমার অঙ্ক তো একদম কারেক্ট। তাই নাকি? তুমি এই অঙ্ক কোথায় শিখছো? না, আমি তো জানতামই না, চেষ্টা করছি আর হয়ে গেছে। না না, এটা যেমন তেমন অঙ্ক নয়। বললাম তো আমি জানি না। আচ্ছা, ওসব বাদ দে। এবার শর্ত অনুযায়ী রানা রাত্রির কাছে যা চাইবে রাত্রিকে তাই দিতে হবে। বলো কি চাই তোমার? তোমাকে? মানে? না মানে যদি বলি তোমাকে চাই, তাহলে কি তুমি দিতে রাজি হবে?
হবে না। আর তাই এমন বাজি না ধরাই ভালো। ইস, রাত্রির জায়গায় যদি আমি থাকতাম। তুই চুপ কর। না, এই বাজি হবে না। রানা, তুমি অন্য কিছু চাও। আমার কিচ্ছু চাই না, বাদ দাও। কিছু একটা তো চাইতেই হবে। রানা এবার রাত্রির মুখের দিকে তাকালো। রাত্রিও রানার চোখের দিকে তাকিয়ে আছে। রাত্রি যেন রানার মনের ভাষা বুঝতে পারছে। আমার একটা চকলেট দাও, তাহলেই হবে। আচ্ছা, রাস্তায় যেয়ে সুদে আসলে দিয়ে দিবনি। রাত্রি শুধু চকলেটই কিন্তু দিবি? আমার যা ইচ্ছে তাই দিব, তোর কি? ভালো হবে না কিন্তু। তুই যা তো মাথা। আমি এখন বাসায় যাব। চলো রানা। ওকে ম্যাডাম। রাত্রি রানাকে নিয়ে সেখান থেকে চলে এলো। রাত্রি সামনে বসতে চাইলেও সাহসী হলো না, তাই সে পেছনেই বসে পড়ল। রানা গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা হলো। রাত্রি রানার দিকে তাকিয়ে আছে। কেন জানি রানার দিকে তাকাতে ওর ভালোই লাগছে। মনের মধ্যে থেকে রাত্রি রানার প্রতি একটু দুর্বল হয়ে পড়েছে, কিন্তু সেটা আর মুখে প্রকাশ করল না, মনের মধ্যেই রেখে দিল। রানা, জি ম্যাডাম। তোমার কি কোনো জিএফ আছে? জি না ম্যাডাম, আমার মতো ড্রাইভারকে কে পছন্দ করবে বলেন তো? খুব ভালো। যার কপালে তুমি আছো সে তোমায় অবশ্যই পছন্দ করবে। কবে পাবো আল্লাহই জানে। খুব তাড়াতাড়ি পাবা। এরকম কিছু টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসলো। রাত্রি গাড়ি থেকে নেমে চলে গেল, আর রানা গাড়িটা পার্কিং করে তারপর ভেতরে গেল। রাত্রি সোজা তার রুমে চলে গেল, তারপর বাথরুমে গোসল করতে গেল। গোসল করে বেরিয়ে আসলো। এদিকে রানাও গোসল করলো। একটু পর সবাই মিলে খেতে বসলো। রানা মন দিয়ে খাচ্ছে, আর রাত্রি একটু পর পর রানার দিকে তাকাচ্ছে। বিষয়টা রানা একটু আন্দাজ করলো, কিন্তু কিছু বলল না। এরপর খাওয়া দাওয়া করে যে যার রুমে গেল একটু বিশ্রাম নিতে। বিকাল পর্যন্ত বিশ্রাম নিল। এরপর রানা রুমে শুয়ে থেকে মোবাইলে গেম খেলতেছে। রাত্রি ওর রুমে থেকে চুপি চুপি বেরিয়ে আসলো, এসে রানার রুমের পাশে দাঁড়িয়ে বলল। উঁকি মেরে দেখে রানা গেম খেলতেছে। রাত্রি ভাবছে ভেতরে যাবে কিনা। ভাবতে ভাবতে হঠাৎ রাত্রি ভেতরে চলে গেল। রানা রাত্রিকে দেখে বেশ চমকে গেছে। তাড়াহুড়ো করে উঠে বলল, ম্যাডাম আপনি? না মানে আমি একটু বের হব। তো ফোন করলেই পারতেন। এখান থেকে এখানে কি আবার ফোন করতে হয়? আচ্ছা চলেন ম্যাডাম। তারপর রানা রুম থেকে বেরিয়ে সোজা গাড়ির কাছে আসলো। রাত্রি দাঁড়িয়ে রইল। রানা গাড়ি ঘোরালো। তারপর রাত্রি যেয়ে সামনে বসলো, রানার পাশের সিটটাই। এটা দেখে রানা একটু চমকে গেল। হঠাৎ মেয়েরা সামনে কেন বসলো? প্রশ্নে ভরা মুখ নিয়ে রাত্রির দিকে তাকিয়ে রইল। ওভাবে কি দেখছো? না মানে ম্যাডাম আপনি তো এখানে বসেন না। হ্যাঁ, বাসি না, এখন থেকে বাসবো। ও কেন? তোমার কি কোনো সমস্যা? না মানে রিমা এখানে বসতে পারবে না বলে? আরে ম্যাডাম কি যে বলেন না। একদম না। হ্যাঁ। জি ম্যাডাম। আরে আমাকে দেখে তোমার কোন জন্মের ম্যাডাম মনে হয়? কেন? তো এমন ম্যাডাম ম্যাডাম করছো কেন? ম্যাডাম শুনলে কেমন যেন বুড়ি বুড়ি মনে হয়। রাত্রির মন খারাপ করে কথাটা বলল, আর এটা শুনে রানার সেই হাসি পেল। রাত্রির ভয়ে জোরে হাসতে পারল না, কোনো রকমে বালি চাপা দিয়ে আটকিয়ে রাখলো। কি হলো, অমন করছো কেন? না ম্যাডাম কিছু না। আবার ম্যাডাম? আজকে থেকে আমার নাম ধরে ডাকবা, আর তুমি করে বলবা, ওকে? কিন্তু ম্যাডাম। এই শোনো রানা, বাবা কিন্তু আমার বন্ধু হওয়ার দায়িত্বও তোমায় দিচ্ছে। আর রিমার সাথে তো ভালোই তুমি তুমি করে কথা বলো, আর আমার সাথে কেন নয়? কিন্তু আমি কিন্তু বাবাকে বলে দিব। আচ্ছা আচ্ছা, এমনিতেই আপনার সরি, তোমার নামটা আমার খুব প্রিয়। তাই নাকি? হ্যাঁ, ট্রেনে আমার এক বান্ধবী ছিল, তার নামও রাত্রি। শুধুই কি বান্ধবী নাকি অন্য কিছু? আরে না, শুধুই বান্ধবী। খুব ভালো। এভাবে কথা বলতে বলতে রিমার বাসার সামনে এসে রানা গাড়ি থামালো। রাত্রি মনে মনে খুব বিরক্ত হলো। রিমাকে দেখলেই তার রাগ ওঠে। খুব বিরক্তকর ভাব নিয়ে বসে থাকলো। রানা গাড়ির হর্ন দেওয়ার সাথে সাথে রিমা বেরিয়ে আসলো, আর গাড়ির কাছে এসে দেখে তার জায়গায় রাত্রি দখল করে নিয়েছে। এটা দেখে রিমা খুব অবাক হলো, কারণ সে রানার কাছে বসতে চায়। এজন্য রাত্রিকে বলল, রাত্রি তুই একটু পিছনে যাবি? পারবো না। বোন আমার, যা না। যেতে চাইলে উঠে বস, নয়তো রানা চলো। আরে আরে উঠছিস, ধ্যাত। রিমা অবশেষে পেছনে গিয়ে বসলো।
এবার রানা গাড়ি চালাতে লাগলো। রিমা বলল, রানা কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। রানা, তুই কথা বলবি নাকি গাড়ি চালাবি? আচ্ছা সরি। এই রাত্রি, এই তুই আমাদের দুজনকে একসঙ্গে দেখলে এত জ্বলিস কেন রে? আমি কেন চলবো? তাহলে কি করিস? রানা আমায় পছন্দ করে আর আমি রানাকে পছন্দ করি, তাই দুজনে মনের কথাগুলো শেয়ার করি। এই শোন, মনের কথা শেয়ার করার মতো অনেক জায়গা আছে, কথা না বলে ওকে গাড়ি চালাতে দে। ও রিমা মুখ ভেঙচিয়ে বাইরে তাকালো আর দেখতে পেল কারা যেন মারামারি করতেছে। রানা, রানা থামো তো, দেখো লোকটাকে ওরা কত মারছে। রানা গাড়ি থেকে তাকিয়ে দেখে একটা লোককে 3 জন মিলে মারতেছে। রানা গাড়ি থামালো। রানা যেও না, বিপদ হবে, বাসায় চলো। রানা কোনো কথা না শুনে গাড়ি থেকে নেমে ওদের দিকে আসলো আর একজনের কলার ধরে নাক বরাবর দিল এক ঘুষি। লোকটা একটু দূরে গিয়ে পড়ল আর যাকে মারছিল সে এসে রানার পেছনে দাঁড়ালো। ওদের মধ্যে একজন বলল, এই জানিস আমরা টনির লোক। রানা বুঝে গেল এরা টনির লোক, তাই আচ্ছা মতো ধোলাই করলো। রাস্তার পাশে বলে তাড়াতাড়ি পুলিশ চলে আসলো। পুলিশকে আসা দেখে রাত্রি গাড়ি থেকে নেমে রানার কাছে গেল আর রানা পুলিশকে দেখে তো খুব অবাক হলো। আর সেম একইভাবে অবাক হলো পুলিশটা। আর রানা, তুমি এখানে? আর স্যার আপনি? আমার ডিউটি। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ দেখলাম এই লোকটাকে এরা মারছিল। খুব ভালো করছো। আর আমরা তোমার বন্ধুকে বাঁচাতে পারলাম না। আমিও পারলাম না, আমিও একই হোটেলে ছিলাম ওকে পাহারা দিয়ে, কিন্তু হঠাৎ এমন হয়ে গেল। আর তোমার বাকি বন্ধুরা কি করে? ওরাও একটা সাধারণ কাজ করে, কিন্তু ওরা টনি ভাইয়ের সাথে কাজ করে। তাহলে কিছু করতে পারবে না? টনি ভাই খুব নাম করা মানুষ। ও ভালো। বন্ধু? কে কার বন্ধু? ম্যাডাম আপনি চলেন। ওই যে হোটেলে জলিল খুনের ইনকোয়ারি করতে আসছিল ওই পুলিশটা। রানা রাত্রিকে নিয়ে চলে এলো। রাত্রি অনেক প্রশ্ন জিজ্ঞেস করলো, কিন্তু রানা একটারও উত্তর দিল না। সারা বিকেল তারা ঘুরল। রাত্রি রানার স্বাদ ছাড়ে না, আর রিমাকে তো রানার আশেপাশেই আসতে দেয় না। গার্ডের মতো করে ঘিরে আছে। রাত্রির মনে হাজারো প্রশ্ন জাগতে লাগলো। রানাকে, রানার আসল পরিচয় কি, আর রানা এখানে কেন আসছে? রাত্রির মাথায় এমন অনেক প্রশ্ন জাগলো, কিন্তু সে রানাকে কিছু বলল না। সন্ধ্যা হওয়ার পর বাসায় গেল। রাত্রিকে বাসায় রেখে গাড়ির চাবি মামুন সাহেবকে দিয়ে রানা বেরিয়ে আসলো। আবার আগের মতো মোবাইলের ঠিকানা দেখে সেখানে চলে গেল। আজকেও একটা বিশাল হোটেল, সেখানে এসে একটা রুম বুকিং করলো আর রুমে গিয়ে বিশ্রাম করতে লাগলো। এদিকে রাত্রি রুমে বসে থেকে রানার কথা ভাবছে। রানাকে যেন মনের মধ্যে বসিয়ে নিয়েছে, কিন্তু রাত্রি নিজেকে বাধা দিল। রানার আসল পরিচয় না জেনে তাকে নিয়ে স্বপ্ন দেখা ঠিক না। মামুন সাহেব বাসায় আসার পর রাত্রি তার কাছে আসলো। মামুন সাহেব ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসে থেকে খবর দেখছিল। এমন সময় রাত্রি এসে তার বাবা মামুনের পাশে বসে পড়ল। কি রে, কিছু বলবি? বলতে তো চাই অনেক। হ্যাঁ বলো। বাবা, রানাকে ও আসল পরিচয় কি? হঠাৎ এমন প্রশ্ন? বলো বাবা, আমার জানতে হবে। ওর বাসা পাশের শহরে। ওর বাবা মা দাদা দাদি আছে পরিবারে। আর তার যোগ্যতা কি? ক্লাস 5-এ 3বার পরীক্ষা দিয়েছে আর 3বারই ফেল, সেই জন্য পড়াশোনা বাদ। এই শহরে ওর কি কেউ আছে? না, এই শহরে সে নতুন, কিছু চেনে না। ও। রাত্রি তার বাবার কথা শুনে পুরাই অবাক। এটা কি করে হতে পারে, কেমনে সম্ভব? রাত্রি তাড়াহুড়ো করে তার রুমে চলে আসলো আর হেডলাইন নম্বরে ফোন দিল। তারপর পুলিশের সাথে কন্ট্যাক্ট হওয়ার পর জানতে চাইল কোন থানার। পুলিশ রাত্রিকে সব কিছু বলল, সে কোন থানায় থাকে। এরপর রাত্রি তাকে বলল, আচ্ছা, আপনি কি রানা নামে কাউকে চিনেন? হ্যাঁ চিনি তো। আজকে বিকেলে দেখা হয়েছিল। হ্যাঁ, ছেলেটা খুব একা হয়ে গেছে। কেন? তার 4টা বন্ধু, তার মধ্যে 2জন মারা গেছে। এই জন্য সে অনেক ভেঙে পড়েছে। তাদের বন্ধুত্ব কতদিনের? ও তো আমাকে বলেছে ওরা ছোটবেলা থেকে বন্ধু। ও, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। জি। রাত্রি ফোন কেটে দিল। এবার তো রাত্রি নিশ্চিত রানা কোনো মতলব নিয়ে এখানে আসে, কিন্তু কি সেটা আমায় বের করতে হবে। রাত্রি বসে বসে চিন্তা করছিল রানাকে, আর কেন আমাদের কাছে আসছেন। যদি আমাদের মারতে চাইতো তাহলে তো এতদিন মেরেই দিত। টনির হাত থেকে আমাদের বাঁচাতো না। কি চাই রানার? আর হোটেলে থাকাও কি তার কোনো মতলব আছে?
আমায় সব কিছু জানতে হবে। রাত্রি এক মস্ত বড় চিন্তায় পড়ে যায়। যে করেই হোক রানার গোপন রহস্য বের করবে, কিন্তু কি করে করবে এটা নিয়ে তার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমন সময় মামুন চৌধুরী রাত্রির রুমে নক দিল। দরজা খোলা থাকায় চলেও এলো। রাত্রি মনে মনে ভাবলো তার বাবাকে এসব কিছু বলবে না, তাই একদম সাধারণ হয়ে গেল। কি মা, কি হয়েছে তোর? কই বাবা, আমার আবার কি হবে? তাহলে তখন হঠাৎ করে চলে এলি কেন? আসলে বাবা, আমি ফোনে গান চালু করে নিচে চলে গিয়েছিলাম। মনে হতেই দৌড়ে চলে আসি। ও তা কি করেছিস বসে থেকে? কই কিছু না তো, এমনি বসে আছি। ও তা রানাকে তোর কেমন লেগেছে? রানা রানা তো আমার মাথার উপর বসে আছে। কি বলছিস এসব? কই কই আসলে বলছিলাম রানা খুব ভালো ছেলে। ওর মতো ছেলেই হয় না। আমি বলেছিলাম না আস্তে আস্তে রানাকে তোর খুব ভালো লাগবে। আচ্ছা, অনেক রাত হলো, তুই চাই খেয়ে নে। তুমি যাও, আমি আসছি। দেরি করিস না। ওকে। মামুন চৌধুরী একটা মুচকি হাসি দিয়ে রাত্রির রুম থেকে চলে গেল। বাবা, রানাকে তো আমি ছাড়বো না। ও আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলা করছে। রাত্রি রানার 14 গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলো, একদম শেষ পর্যন্ত ঠেকিয়ে দিল। এরপর নিচে খেতে আসলো। এসে দেখে তার বাবা আর তার মা দুজনে তার জন্য অপেক্ষা করছে। রাত্রি এসে তাদের সাথে যোগ দিল আর খাওয়া দাওয়া শুরু করলো। তিনজন মিলে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমোতে চলে গেল। এদিকে রানা হোটেলে তার কাজটি সম্পূর্ণ করলো আর বাকি রাতটা ওখানেই কাটালো। পরের দিন সকালে রানা ওখান থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা নিয়ে রাত্রির বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। একটা রিক্সাতে করে রাত্রির বাসায় চলে আসলো। কলিং বেল বাজাতেই রাত্রি এসে দরজা খুলে দিল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। আসেন আসেন। কি ব্যাপার ম্যাডাম, আজ হঠাৎ এমন আচরণ? এমনিতেই, আসো। রানা রাত্রির পেছনে পেছনে গেল। ভেতরে এসে দেখে মামুন সাহেব আর নাজমা বিবি নাস্তার টেবিলে বসে আছে। রানাকে দেখে বলল, আরে রানা, এসো এসো, তোমার জন্যই আমরা ওয়েট করছিলাম। তাই নাকি? হ্যাঁ বাবা, তোমার আঙ্কেল তো তোমার ছাড়া খাবেই না। ও না, বসো তো তাড়াতাড়ি। জি আঙ্কেল। ম্যাডাম বসেন। রাত্রিও এসে বসলো। তারপর খাওয়া শুরু করলো। রাত্রি বারবার রানার দিকে তাকাচ্ছে। রাত্রি রানার দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল না। ওদিকে হোটেলে মানুষের সমাগম বেড়ে গেল। আজকে আবার একজন খুন হয়েছে, সেটাও টনির লোক। পুলিশ চলে আসলো। সবাইকে দূরে সরিয়ে দিয়ে রুমটা লাল ফিতা দিয়ে ঘিরে দিল। একের পর এক খুন হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। এতে পুলিশের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস উড়ে যাচ্ছিল। আর টনি তো রেগে মেগে আগুন হয়ে আছে। টনির 2 হাত ছিল জলিল আর খলিল। হঠাৎ তাদের এমন খুন হয়ে যাওয়ায় সে খুব রেগে গেল, বলতে গেলে ভয়ও পেল বটে। চারিদিকে তার লোকদের ছড়িয়ে দিল। এদিকে উপর থেকে পুলিশের উপর খুব চাপ এলো। পরপর 3 রাতে 3টা খুন হলো, কিন্তু খুনিকে খুঁজে পাওয়া গেল না। পুলিশ তাদের কাজ মন দিয়ে করতে লাগলো। সেই রাতে হোটেলে যারা যারা আসছিল তাদের সবার লিস্ট দেখতে লাগলো। হঠাৎ সেই লিস্টের মধ্যে রানাকে দেখলো, আর রানাকে দেখে পুলিশ চমকে গেল। গত কয়েক রাতে যেখানে যেখানে খুন হয়েছে তাদের সব হোটেলের খাতায় চেক করলো, আর সবগুলোতেই রানাকে পেল। পুলিশের মনে সন্দেহ জাগলো, কিন্তু সে তো বলেছে এরা তারই বন্ধু, নিজের বন্ধুকে কেন খুন করবে? এটা ভেবে পুলিশ রানার ওপর থেকে সন্দেহের নজর উঠিয়ে নিল আর আসল খুনিকে খোঁজার চেষ্টা করতে লাগলো। একদিন বিকেলে রানাকে ডাকলো পুলিশ অফিসার। রানাও রাজি হলো, বলল দেরি হবে। এরপর সোজা রাত্রির বাসায় চলে আসলো। এসে দেখে রাত্রি বসে টিভি দেখতেছে। ম্যাডাম, আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ, যাওয়ার জন্যই তো বসে আছি। একটু তাড়াতাড়ি আসেন প্লিজ ম্যাডাম, আমার একটু এক জায়গায় যেতে হবে। ওকে, তুমি বসো, আমি আসছি। রানা ওখানেই দাঁড়িয়ে রইল আর রাত্রি ভেতরে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে চলে এলো। তারপর বলল, রানা এবার চলো। জি ম্যাডাম। রানা গাড়ির গেট খুলে দিল। রাত্রি গিয়ে বসলো। তারপর রানা গাড়ি স্টার্ট দিল। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পুলিশ স্টেশনে চলে আসলো। রাত্রিকে গাড়িতে বসিয়ে রেখে গাড়ি লক করে রানা ভেতরে চলে আসলো। হাই স্যার। হ্যালো মিস্টার রানা, বসো। স্যার, বাইরে আমার ম্যাডাম বসে আছে, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা রানা, তুমি এটা বলো, এই 3 রাতে তুমি আলাদা আলাদা হোটেলে কেন থাকছো?
স্যার জলিল মরার পর আমার খুব ভয় হয়, তাই খলিলের কাছে যাই, অনেক রাত পর্যন্ত গল্প করি, তারপর সবাই মিলে ঘুমাতে যাই, আর তারপর রানা রানা, আমি বুঝতে পারছি তোমার কষ্টের কথা, কিন্তু কিছু করার নাই। স্যার আমার ভয় করছে, এবার মনে হয় আমি টার্গেট। ভয় পেও না, আর কিছু করতে পারবে না। জি স্যার। এবার তুমি যেতে পারো। ধন্যবাদ স্যার। রানা পুলিশকে বিদায় দিয়ে বাইরে গাড়িতে চলে গেল, কিন্তু পুলিশের মন থেকে যেন সন্দেহটা যাচ্ছেই না। কিছু একটা ঝামেলা মনে হচ্ছে। রানা গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। রানা কোথায় গেছিলে? ম্যাডাম আমার একটা কাজ ছিল, তাই। পুলিশ স্টেশনে কি কাজ? পুলিশ অফিসার আমার চেনা পরিচিত, তাই দেখা করলাম। ও, আজকে কোথায় যাবেন ম্যাডাম? আজকে একটু নতুন জায়গায় যাব, তুমি আর আমি। কেন? এমনি। রানা আর কিছু না বলে রাত্রির কথা মতো যেতে লাগলো। যেতে যেতে হঠাৎ এক বিশাল জঙ্গলে এসে থামলো। এখানে কি করবেন ম্যাডাম? নামো। রানা রাত্রির কথায় নামলো, তারপর একটু হাঁটতে লাগলো। কিছু দূর আসতেই হঠাৎ রাত্রি রানার মাথায় পিস্তল ধরলো। একদম নড়বি না। আরে ম্যাডাম কি করছেন? বল তুই কে? আরে ম্যাডাম আমি রানা, আপনার ড্রাইভার। না, এছাড়াও তোর আরও একটা পরিচয় আছে, বল সেটা কি, আর কেন আমার কাছে আসছিস? আমার কথাটা শোনেন ম্যাডাম। একদম চালাকি করবি না, সত্যি করে বল তুই কে। না, সময় হলে ঠিক জানতে পারবেন। আমার এখনই জানতে হবে। এটা সম্ভব না। এটা বলে রানা রাতের হাত ধরে ঘুরান দিয়ে পিস্তলটা কেড়ে নিল আর উল্টো রাত্রির মাথায় ধরলো। দেখুন ম্যাডাম, আমি কে এটা পরে জানতে পারবেন, এখন এটা জানতে পারবেন না। আর একটা কথা, আমি আপনাদের বাসাতেই এখানে আসছি, তাই কোনো ভয়ের কারণ নেই। আমায় জানতে হবে। উফ, কতবার বলবো, আর একবার যদি এই কথা মুখে আনছিস তো এই পিস্তলের সব কটা গুলি ভেতরে দিয়ে দেবো। আচ্ছা দে দেখি। চুপ। আমি জানি তুই পারবি না, আর আমায় বললে সমস্যা কি? দেখুন ম্যাডাম, পাগলামি করবেন না, আমায় আমার কাজ করতে দিন, একদিন ঠিক জানতে পারবেন আমি কে। আজকেই জানতে হবে। সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমি এখন পারবো না, প্লিজ আমায় বিশ্বাস করো। না, আজকেই জানতে হবে। প্লিজ ম্যাডাম, এসব বাদ দেন, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় চলেন। আমি না জেনে কোথাও যাব না। আপনি এখন জানতে পারবেন না, আর বিশ্বাস করুন আপনার পরিবারের কোনো ক্ষতি আমি করতে আসিনি। তাহলে কেন এসেছো? আমার কিছু কাজ আছে, আর সেটা শেষ হলে আমি চলে যাব। তো কাজটা কি? আপনার এসব শোনার অধিকার নেই, আমি শুধু আপনার ড্রাইভার, আমার পার্সোনাল বিষয়ে আপনার সাথে শেয়ার করতে আমি বাধ্য নই। তাই তো, আমি তোমার কে যে এত উত্তর দিবে? আমি খুব খারাপ, যাকে তাকে আপন ভাবি আর নিজের মতো করার চেষ্টা করি। এবার চলেন প্লিজ, আমার ডিউটি শেষের দিকে। রাত্রি সোজা এসে গাড়ির পিছনে বসে পড়ল, যেমনটা সে আগে বসতো। রাত্রি এমন আচরণ দেখে রানার একটু খারাপ লাগলো, কিন্তু কিছু করার নাই। রানা আর কিছু না ভেবে গাড়িতে উঠে স্টার্ট দিল আর বাসার দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যে বাসার সামনে এসে রানা গাড়ি দাঁড় করালো। রাস্তায় আসার মধ্যে কেউ কোনো কথা বলেনি। রাত্রি চুপ হয়ে বসে আছে, আর রানাও কিছু বলেনি। রাত্রি গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল, আর রানা গাড়ি পার্কিং করে সেও ভিতরে গেল। দরজার যেতেই রাত্রি বলল, স্টপ। জি ম্যাডাম। ইংরেজি বুঝিস না নাকি? ও সরি, তুই তো বুঝিস, কারণ তুই তো আর ড্রাইভার নোস, মুখোশ পরা এক। থাক। মা, এসব কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ও একটা বাটপার, চরিত্রহীন লম্পট। তোমার আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলা করছে। মানে? নিজের স্বার্থে আমাদের ব্যবহার করছে। মানে? নিজের কাজ হাসিল করার জন্য আমাদের ব্যবহার করছে। বিশ্বাসঘাতক। রানা রাত্রি এসব কি বলছে? ও কি বলবে? এই হাঁ করে কি দেখছিস? এক্ষুনি এই বাসা থেকে চলে যা, আর কখনো আসবি না। মা, এমন করিস না, কি হয়েছে বলবি তো? বাবা তুমি চুপ থাকো। মিথ্যে অভিনয় করে তোমায় ভোলাতে পারে, কিন্তু আমায় না। কি করেছে রানা? আমার মাথায় পিস্তল ধরেছে। বলিস কি? হ্যাঁ। রানা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। রাত্রি রানাকে অনেক বকা দিল। রাত্রির কথা মতো রানা গাড়ির চাবিটা মামুন সাহেবের হাতে দিয়ে তার মুখ চোখের দিকে তাকালো। মামুন সাহেব কিছু বলতে যেয়ে আবার থেমে গেলেন।
রানা এবার রাত্রির সামনে এসে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সরি ম্যাডাম, আজ থেকে আপনার সামনে আর আসবো না। রাত্রি মুখ ফিরিয়ে নিল। রানা আর দেরি না করে বাসা থেকে বেরিয়ে পড়ল আর মোবাইলের ঠিকানা দেখে সে অনুযায়ী রওনা হলো। এদিকে রাত্রি রানা পিছু করলো। রানা কি কাজ করে বা কোথায় থাকে এটা দেখার জন্য রানার পিছু করলো। কিছু দূর যাবার পর রানা এক বিশাল হোটেলে ঢুকে গেল। তার সাথে সাথে রাত্রিও ঢুকে পড়ল। রানা একটা রুম বুকিং করে চাবি নিয়ে চলে গেল। রানার আজ শেষ অপারেশন, এরপর ডাইরেক্ট টনি টার্গেট। সেজন্য কোনো রকম রিস্ক না নিয়ে কাজ শুরু করলো। রেজিস্ট্রেশন খাতা দেখলো রফিক 103 নম্বর রুমে আছে। রফিক হলো টনির হেড, মানে বুদ্ধিদাতা। রফিকের কথা মতো টনি কাজ করে। রানা সোজা 103 নম্বর রুমে চলে আসলো। রফিক মেয়েদের নামে সিরিয়াল গণনা করছিল, কটা মেয়ে পাচার করবে। তো এমন সময় রানা ভিতরে চলে গেল। এরপর তার কাজ করে বেরিয়ে আসতে যাবে এমন সময় সামনে এসে হাজির হলো রাত্রি। রাত্রিকে এই অসময় দেখে রানা ভয় পেয়ে গেল। রাত্রি রানার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে আছে। ছি রানা ছি, তুমি মানুষও খুন করতে পারো? আমি তো ভেবেছিলাম শুধু মানুষের মনকে খুন করো, কিন্তু এখন তো তার উল্টো দেখছি। ম্যাডাম আপনি এখানে? আমি দেখতে আসছিলাম তুমি এমন কি কাজ করো যার জন্য নিজের পরিচয়টা গোপন করলে। আর এখানে না আসলে তো জানতেই পারতাম না তুমি একটা খুনি। ম্যাডাম আমার কথাটা শোনেন। বল, এভাবে আর কতজনকে মেরেছিস? আমি তাদের উপযুক্ত শাস্তি দিয়েছি। শাস্তি তো এবার তোর হবে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। সরি ম্যাডাম। কি জন্য? এই জন্য। রানা পকেট থেকে রুমাল বের করে রাত্রির নাকে ধরল, আর তখনই রাত্রি রানার উপর পড়ে গেল। রানা রাত্রিকে নিয়ে সোজা নিজে এসে গাড়িতে বসিয়ে দিল। একটা পুলিশ দেখে ফেললো। উপরতলা থেকে আওয়াজ আসলো, খুন হয়েছে। এবার পুলিশ উপরে চলে গেল। আর রাত্রি যখন রানার পিছু করতে করতে একা আসছিল, তখন টনির লোকেরা রাত্রির পিছু করে আর এখানে এসে পড়ে। এসে দেখতে পায় কে যেন রাত্রিকে কিডন্যাপ করেছে। টনির লোকেরা ভাবলো রাত্রিকে টনির হাতে না দিয়ে পারলে তারা মারা যাবে, তাই রানার দিকে ধেয়ে আসতে লাগলো। রানা পিছনে তাকিয়ে দেখে একটা গাড়ি আসছে, তার থেকে কয়েকজন মাথা বের করে তার দিকে ধেরে আসছে। রানা বুঝে গেল এগুলো টনির লোক। রানা গাড়িতে বসে গাড়ি দিল টান। আস্তে আস্তে তারা কাছাকাছি এসে পড়েছে। ওরা 4টা গাড়ি ভর্তি আছে। রানা ঠেকাতে গেল পারবে না, তাই গার্ডদের ফোন দেওয়ার জন্য পকেটে হাত দিল। পকেটে হাত দিয়েই তো তার মাথা ঘুরে গেল, কারণ মোবাইল বাসায় রেখে আসছে। এবার কি হবে? রাত্রির মোবাইলে লক দেওয়া আছে, আর ও তো অজ্ঞান অবস্থায়। যা করার তাকেই করতে হবে। এদিকে টনির লোকেরা অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আসছে। রানার ডান পাশে একটা গাড়ি আর বাম পাশে একটা গাড়ি। একটু এদিক ওদিক হলেই তারা সবাই শেষ। গাড়ি ঘোরানো দিতেই ডান পাশের গাড়ির সাথে খুব জোরে ধাক্কা খেলো। এবার ডান দিকে ঘোরাতেই ডান পাশের গাড়িটা ধাক্কা দিল। গাড়ির ধাক্কাধাক্কিতে রাত্রি বাস্তবে ফিরে এলো। চোখ খুলতেই এমন অবস্থা দেখে রাত্রি খুব ঘাবড়ে গেল, খুব জোরে চিৎকার করলো। রানা রাস্তা বদলে অন্য রাস্তা দিয়ে চলে গেল, আর টনির লোকেরা ভুল করে সোজা চলে গেল। ম্যাডাম কি করছেন? এসব কি হচ্ছে? আমায় নিয়ে তুই কোথায় যাচ্ছিস? চুপ করে বসে থাকেন। আগে বল, তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? সেটা জানি না। আমি তোর কথা ফাঁস করে দিচ্ছি। আবার খুন করতে দেখে নিয়েছি বলে কি আমায় মারতে চাস? আমি কোনো খুনি নই। আমি নিজের চোখে দেখেছি, আর এখন আমাকেও খুন করতে নিয়ে যাচ্ছিস? না, চুপ করে বসে থাকেন। কে আছো? বাঁচাও, বাঁচাও আমায়। এই কুড়ি আমাকে খুন করতে চায়, প্লিজ কেউ বাঁচাও। এই চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। রানার এমন ধমক শুনে রাত্রি একদম ভেজা বিড়ালের মতো হয়ে গেল। চোখ দুটো ছোট ছোট হয়ে গেল। ঠিক তখনই পিছনে আবার টনির লোকেরা চলে আসলো। তাদের গাড়ি একদম পুলিশের গাড়ির মতো, তাই এটা দেখে রাত্রি ভাবলো হয়তো এরা পুলিশ। এই তো পুলিশ এসে গেছে, এখন আমায় ওরা বাঁচিয়ে নেবে।
ওরা পুলিশ নয়, ওরা টনির লোক। মিথ্যে কথা বলে আমায় মারতে চাস? একবার ভালো করে তাকে দেখেন। বাইরে তাকাই আর তুই আমায় ধাক্কা দিয়ে ফেলে দে। তাহলে চুপচাপ বসে থাকেন। রানার কথা মতো রাত্রি একবার বাইরে তাকিয়ে দেখে সত্যি সত্যি ওরা টনির লোক। গাড়ির ভিতর থেকে চাকুসোরা বাইরে নাচাচ্ছে। কে? কিন্তু ওরা কি চায়? আপনাকে। ওকে, তাহলে আমার মারাচ্ছে ওদের হাতে তুলে দে। আমার প্রতি বিশ্বাস না থাকলে নামতে পারেন। এতদিন যখন আপনাকে রক্ষা করতে পেরেছি, তাহলে এখনো পারবো। রাত্রি আর কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে রানার হাত শক্ত করে জড়িয়ে ধরল। রানা কিছু না বলে মুচকি হাসি দিল, আর এদিকে টনির লোকটা ধাক্কাধাক্কি দিতে আছে। এবার অস্ত্র বের করে গাড়ির গ্লাস ভেঙে দিল। রানা এবার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। হঠাৎ দুপাশ থেকে আরও দুটো গাড়ি সোজা রানার গাড়ির বরাবর আসছিল। রানা গাড়ির গিয়ে ঠেকিয়ে দিয়ে দিল টান। একটু আগাপিছা হয়ে গাড়ি দুটা একসঙ্গে ধাক্কা লেগে বাস্ট হয়ে গেল, আর বাকি রইল দুটা। রানা এভাবে চেষ্টা করে বাকি দুটোকেও শেষ করলো। এবার গাড়ির স্পিড আস্তে আস্তে কমিয়ে আনলো। রাস্তার মধ্যে হঠাৎ গাড়ি থেমে গেল। কি হলো? এখানে কেন থামলি? ম্যাডাম, আমি থামাইনি, ও থেমে গেছে। কেন? ওর আবার কি হলো? খিদা লাগছে। যা তাড়াতাড়ি ঠিক কর, আর আমার বাসায় রেখে আয়। জি। রানা গাড়ি থেকে নেমে পড়লো, সাথে রাত্রিও নামলো। রানা এসে দেখে গাড়ি 12টা বেজে গেছে। অনেক ক্ষতি হয়েছে গাড়ির। ম্যাডাম, আজ এটা ঠিক করা ইম্পসিবল। তাহলে বাসায় কেমনে যাব? যাওয়া হবে না। হবে না, আমি বাসায় যাব। আমায় কেন কিডন্যাপ করলি? আরে ম্যাডাম, ছোট বাচ্চার মতো কান্না করেন কেন? এখান থেকে আপনার বাসা প্রায় 200 কিমি। আমি জানি না, আমি বাসায় যাব। আমি নিয়ে চল। আচ্ছা, আপনার একটা গাড়ি ঠিক করে দিচ্ছি, চলে যান। আর তুমি? আমি এখানেই থেকে যাব, কালকে গাড়ি নিয়ে বাসে চলে যাব। আমায় যে পাঠিয়ে দিচ্ছ, রাস্তায় যদি আমার 12টা বাজিয়ে দেয় তো? আপনি তো বাসে যাবার জন্য কান্না করতেছেন। এটা গ্রাম মনে হচ্ছে? হ্যাঁ। গ্রামে থাকা আমার খুব শখ। কিন্তু ম্যাডাম, তার আগে আপনার বাবাকে জানান। আমার ফোন অফ হয়ে গেছে। তো নাচেন। আমি চললাম। কি সুন্দর জ্যোৎস্না ভরা রাত, মাটির রাস্তা। আরে কই যান? গ্রামে কিন্তু শিয়াল কুকুর বেশি থাকে। ধুর, আর যাবই না। রাত্রি ফিরে এসে রানার পাশে দাঁড়ালো। রানা আশেপাশে খুঁজলো কোনো বাড়িঘর আছে নাকি। সামনে দেখলো একটা বাড়ি থেকে আলো বের হচ্ছে। তারা ওখানে চলে গেল। ম্যাডাম, একজন পুরুষের সাথে রাত পার করতে আপনার ভয় করে না? যাকে বিশ্বাস করা যায় তার সাথে এক রাত কেন, সারা জীবনও কাটানো যায়। সিনেমার ডায়লগ বাদ দেন আর সামনে হাঁটেন। আর তাছাড়া তুই তো আমায় মেরেই ফেলবি। আর একবার মরার কথা বললে কিন্তু সত্যি সত্যি মেরে দেব। রানা ধমকে রাত্রি চুপ হয়ে গেল। হঠাৎ সামনে জোনাকি পোকা আসায় রাত্রির মনে আনন্দের শেষ রইল না। রাত্রির মনে আনন্দে নাচতে নাচতে দৌড় দিল, আর রানা তার পিছনে পিছনে দৌড় দিল। উপায় নেই, রাত্রির সাথে সাথে থাকতে হবে। রাত্রি শহর থেকে গ্রামে আসছে। তার যেন মনে হচ্ছে জেল থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছে। খুব আনন্দ হচ্ছে তার। রাত্রির আনন্দে রানার 12টা বাজতেছে। রাত্রি ছোট বাচ্চার মতো আচরণ করছে, আর রানা তাকে সামাল দিচ্ছে। রাত্রিকে কিডন্যাপ করে রানা এখন 12টা বাজছে। অবশেষে তারা সেই বাড়িটায় এসে পড়ল। ঠেলা দিতেই দরজা খুলে গেল। রানা ভিতরে চলে গেল। এক পিচ্চি এসে তার সামনে পিস্তল ধরলো। রানা হাত উপরে করলো। পিচ্চিটা হেসে দিল আর বলল, এটা খেলনা পিস্তল। রানা তার কাছে গিয়ে তার গাল ধরে টেনে দিল। তখন ভিতর থেকে একটা লোক আসলো। তার নাম ছিল ইন্সপেক্টর রাজু, এই থানার পুলিশ। রানা কাছে এসে বলল, আরে রানা স্যার, আপনি? আমাকে আপনি চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি, আপনাকে আমরা দেখেছি। মানে? ও, তার মানে আপনিও রকির সাথে যুক্ত? আরে না ম্যাডাম, উনি আমার থেকে উপরে। মানে আপনি ছোটখাটো খুন করেন? ম্যাডাম, এসব কি বলছেন? ঠিকই তো বলছি। জানেন উনিকে? উনি হলো এই থানার পুলিশ অফিসার। কি? হ্যাঁ স্যার, আপনি তো এখনো সিক্রেট মিশনে আছেন।
হ্যাঁ হ্যাঁ, আজকেও একটা খুন করছে। স্যার ইনি কে? ওর নাম রাত্রি। আমি ওর খুন করতে দেখে ফেলছি বলে আমায় কিডন্যাপ করছে। কি বলছেন? ও কেন কিডন্যাপ করবে? ম্যাডাম আপনি আমার সাথে আসেন। রাজু স্যার আসলে এই আমার এক বন্ধু, এসব থাক এখন। ওকে। রানা, ও থামবে কেন? আপনার পরে সব বলবো, এখন একটু চুপ করে বসেন। আগে বলো, এসব কি সিক্রেট মিশন মানে কি? দেখুন ম্যাডাম, এসব শোনার অনেক টাইম আছে, আপনি ফ্রেশ হয়ে নিন। আগে আমায় সব বলো, তুমি কেন এখানে আসছো? এটা আমার একটা মিশন, প্লিজ এসব বাদ দাও, কেউ শুনলে ঝামেলা হবে। দেখুন আপনি এত উত্তেজিত হবেন না, স্যার আপনার সব বলবে। না, আমি এখনই সব শুনবো। প্লিজ ম্যাডাম চুপ করেন, প্লিজ প্লিজ। ওকে। যান ফ্রেশ হয়ে নিন। রাজু রাত্রিকে পানির ব্যবস্থা করে দিল। রাত্রি হাত মুখ ধুয়ে নিল। শহরের মেয়ে গ্রামের পানিতে হাত ধুতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু রাত্রি সেটাকে কিছু মনে করলো না। রানা বাইরে এসে দাঁড়িয়ে থেকে তারা দেখছে। রাত্রি রানাকে খুঁজে পেল না। স্যার, রানা কোথায়? ও তো মনে হয় বাইরে গেছে। এত রাতে বাইরে? হ্যাঁ। ও আচ্ছা। তারপর রাত্রিও বাইরে চলে এলো। জ্যোৎস্না রাত খুব মায়াবী হয়, একদম দিনের মতো হয়ে থাকে, কোনো আওয়াজ থাকে না, একদম নিরিবিলি প্রকৃতির হয়। এমন পরিবেশে একা বসে থাকতে সবারই ভালো লাগে। রানাও তাই বসেছিল। হঠাৎ পিছনে কারো পায়ের আওয়াজ পেল। রানা পিছনে তাকালো। এখানে কি করছো? ও ম্যাডাম আপনি? কেন কেন, তুমি কাকে ভেবেছো? না কাউকে না, আসেন বসেন। আমি হলাম আর্মি অফিসার, কয়েক মাস পর আমি ব্যাচ পাবো। হঠাৎ শহরে এমন গুন্ডা মাস্তান বেড়ে যায় আর পুলিশ কিছু করতে পারে না। এই বিষয়টা কমান্ডারের কাছে নালিশ করে একজন সাধারণ মানুষ। তখন আমরা ভাবি দেশ বাঁচিয়ে কি লাভ, যদি দেশের ভিতরেই এমন খারাপ থেকে যায়। সেই জন্য কমান্ডার আমায় এই মিশনে পাঠায়। ও, কিন্তু আমাদের সাথে কি সম্পর্ক? আমাদের কাছে যে নালিশ করেছিল সেটা আর কেউ না, সেটা তোমার বাবা। আর তার জন্য তোমাদের পরিবারকে রক্ষা করতে আমি তোমাদের পরিবারে ঢুকেছি। ও, কিন্তু রাত্রি বিশ্বাস করো, আমি কোনো খারাপ চাইনি তোমার পরিবারের। ওই জলিল আর খলিলকে খুন করছে? আমি ওদের দুইজন, টনির ডান হাত আর বাম হাত ছিল, আর তাই তার দুইটা হাতকেই কেটে দিয়েছি। এবার সোজাসুজি টনিকে টার্গেট। কিন্তু রানা, টনির অনেক ক্ষমতা, ওর সাথে কি তুমি পারবা? যেদিন থেকে আর্মি হওয়ার স্বপ্ন দেখেছি সেদিন থেকে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়েছি। আমি জানি জয় তোমারই হবে, কারণ তুমি সঠিক পথে আছো। অনেক রাত হলো, চলো ঘুমাবে। রানা এসে পড়ো, খাবার রেডি। আসতেছি, চলেন ম্যাডাম। চলো। তারপর রাত্রি আর রানা ওখান থেকে উঠে ভিতরে চলে গেল। ভিতরে এসে খেতে বসলো। এত রাত্রে বেশি কিছু করতে পারলো না, শুধু তারা ডিম চপ করেছে। এত রাতে বেশি কিছু করা সম্ভব হলো না। আর স্যার এটাই তো অনেক 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 শুক্রিয়া। রাত্রি ম্যাডাম রান্না কেমন হয়েছে? হেব্বি হেব্বি সুন্দর। আজ প্রথম এমন খাবার খেলাম। কে রান্না করেছে স্যার? আমার স্ত্রী। খুব সুন্দর। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করলো, এরপর ঘুমিয়ে গেল। মাটির ঘর, মাটির বিছানা। রাত্রির একটু সমস্যা হচ্ছে, কিন্তু রানার সমস্যা হলো না, কারণ তার গ্রামে থাকার অভ্যাস আছে। রানা আরামে ঘুমিয়ে শুয়ে পড়ল। কিন্তু রাত্রি পাশের রুমে ঘুমাতে পারছে না। রাত্রি রাজুর স্ত্রীর কাছে ঘুমিয়েছে, আর রানা রাজু আর সেই পিচ্চিটার সাথে ঘুমিয়েছে। রাত্রি কিছুতেই ঘুম আসে না। অনেকক্ষণ পর ঘুম ধরল। এক ঘুমে সকালে রানা উঠে সোজা গাড়ির কাছে গেল। তারপর সেখান থেকে রাজুকে সাথে করে নিয়ে মেকানিকের দোকানে গেল, আর তাকে ডেকে এনে গাড়ি সারিয়ে নিল। গাড়ি ঠিক হওয়ার পর রাজুর বাসার সামনে গাড়ি নিয়ে চলে এলো, কিন্তু এখনও রাত্রির ঘুম ছুটল না। রানা গাড়ি রেখে রাত্রিকে ডাকার উদ্দেশ্যে বাসার ভেতরে গেল। রাজুর স্ত্রীকে একটু ডাকতে বলল, কিন্তু রাজুর স্ত্রী কাজে ব্যস্ত, তাই তাকে যেতে হলো। প্রথমে বাইরে থেকে ডাকলো, কিন্তু কোনো আওয়াজ আসলো না, তাই রানা ভিতরে চলে গেল। ভিতরে এসে রানা ডাক দিল, তখন রাত্রি আবোল তাবোল কথা বলছিল। রানা ভাবলো হয়তো জেগে থেকে এসব বলছে, কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে ঘাবড়ে যাওয়া দেখে রানা বুঝলো এতক্ষণ রাত্রি ঘুমোচ্ছিল। তুমি এখানে?
সরি, আমি আসতে চাইনি, কিন্তু তোমায় ডাকা খুব জরুরি। জানি জানি তুমি কি জন্য আসছো। দেখুন ম্যাডাম, আমায় ভুল বুঝবেন না, আমাদের এখন যেতে হবে। কি, চলে যেতে হবে? হুম। আমি যেতে চাই না, সারা জীবন তোমার সাথে থাকতে চাই। হ্যাঁ? না মানে এখানে থাকতে চাই, জায়গাটা কি সুন্দর। দেখুন ম্যাডাম, আমি আপনাকে কিডন্যাপ করছি, আপনার আজ বাসায় না দিলে আমার জীবন শেষ করে দেবে। তাও কথা, বাবা যে কি করছে কে জানে। এবার চলেন। রানা বাইরে চলে এলো। রাত্রি মন খারাপ হয়ে গেল। সে আর এই বন্ধ শহরে যেতে চায় না, কিন্তু সে বাধ্য। উপায় না পেয়ে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসলো। স্যার, আপনাদের কথা আমার খুব মনে পড়বে। তোমাদের কথাও আমার মনে পড়বে। নাস্তা করা শেষ হলো, এবার বিদায় নেওয়ার পালা। রানা সবার কাছে থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসলো। আর রাত্রি রাজুর স্ত্রীকে জড়িয়ে কেঁদে দিল। তারা তাকে সান্ত্বনা দিল। রাত্রি নিজেও জানে না ও কেন কান্না করলো। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে রাত্রিও গাড়িতে বসলো। রানা গাড়ি চালাতে লাগলো। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। অনেকটা পথ যেতে হবে, তাই গাড়ি একটু স্পিডে আছে। রানা, বলেন। তোমার মিশন শেষ হলেই কি চলে যাবে? জি ম্যাডাম, আর আজকালের মধ্যেই আমার মিশন শেষ হবে। তাহলে আমার কি হবে? আরেকজনকে নিয়ে নেবেন। মানে আরেকজনকে নতুন ড্রাইভার বানাবেন। লাগবে না আমার আর ড্রাইভার, একাই চলবো, মরলে মরবো। কি বলছেন ম্যাডাম? আপনার বাবা মা আমায় কত ভালোবাসে, আর আপনার কিছু হলে তারা কেমনে বাঁচবে বলেন? আর যাদের আমি বাসি তারা? মানে? কিছু না, তুমি চলো। রানা মন দিয়ে গাড়ি চালাতে লাগলো। রাত্রি নিরিবিলি হয়ে চিন্তা করতে লাগলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। রানা ওদিকে মন না দিয়ে গাড়ির দিকে মন দিল। অনেকগুলো পথ জার্নি করলো তারা, আর অবশেষে নিজ শহরে পৌঁছে গেল রাত্রি। রানা রাত্রিকে নিয়ে তাদের বাসায় চলে আসলো। বাসায় এসে দেখে বাসা একদম নিরিবিলি, কোনো শব্দ নেই। রানা একটু ঘাবড়ে গেল। গাড়ি দাঁড় করালো। রাত্রি নামলো। তারপর রানা গাড়ি পার্কিং করে রাত্রিকে নিয়ে ভিতরে আসলো। ভিতরে এসে তো তার মাথা ঘুরে গেল। বাসার জিনিসপত্র একদম ভাঙচুর হয়ে যেখানে সেখানে পড়ে আছে। মনে হচ্ছে বাসায় কোনো ঝগড়া হয়েছে। আর সিঁড়ির নিচে নাজমা বিবি বসে আছে। রাত্রি দৌড়ে তার মায়ের কাছে গেল। মা, মা। আন্টি, এসব কি? বাবা, আমাদের সব শেষ হয়ে গেছে। কি বলছেন কি? হ্যাঁ বাবা। আঙ্কেল কোথায়? টনির লোকেরা নিয়ে গেছে। সকাল সকাল টনির লোকেরা এসে গার্ডদের মেরে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করে তোমার আঙ্কেলকে নিয়ে গেছে। কি বলছো মা? তাহলে বাবা কি হবে এখন? ভয় পাবেন না, কিচ্ছু হবে না। নিশ্চয়ই ওরা বাবাকে মেরে দিয়েছে। না, ওরা আপনাকে চায়, আপনাকে নিয়ে টনি তার প্রতিশোধ নিতে চায়, সেজন্য আঙ্কেলকে এত সহজে মারবে না। এখন কি হবে? সেটাই ভাবতে হবে। রানা প্লিজ বাবাকে বাঁচাও। আমি থাকতে আঙ্কেলের কিচ্ছু হবে না। চলো আমার সাথে। আর আন্টি, আপনি ঘর থেকে বের হবেন না, যে কোনো সময় আপনার উপরও হামলা হতে পারে। তারপর রানা আর রাত্রি বাইরে চলে আসলো। গাড়িতে বসেই দিল টান। গাড়ির ভিতর থেকে কন্ট্রোল রুমে ফোন দিল আর মামুন সাহেবের নাম্বার ট্যাগ করতে বলল। কিছুক্ষণ পর তারা মামুন চৌধুরী বর্তমান ঠিকানা বলে দিল। এবার সে আর্মি কমান্ডারের কাছে ফোন দিল। কমান্ডার তাদের ফোর্স নিয়ে আসছে। রাত্রি, আমার একটা কথা রাখবে? কি? আমি যে আর্মি এটা কাউকে বলা যাবে না যতদিন না আমি ব্যাস পাচ্ছি, কারণ আমি সিক্রেট আর্মি। আর তুমি আমার বিষয় জেনে গেছো, এটা কমান্ডো জানতে পারলে আমার চাকরি নিয়েই টানাটানি হবে। তুমি নিশ্চিন্ত থাকো, কাউকে বলবো না। তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আর সেটার অমর্যাদা করব না আমি। রানা গাড়িতে মন দিল। এদিকে কমান্ডার তার ফোর্স নিয়ে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে রানা টনির আস্তানায় চলে আসলো। এক বিশাল বাড়ি। বাড়িটা বেশ পুরনো। কাকচিল কবুতর উড়ছে। রানা গাড়ি থেকে নেমে আস্তে আস্তে সামনে এগোতে লাগলো। পিছনে রাত্রিও রানাকে ফলো করলো। বাড়ির ভিতরে আসতেই এক ঝাঁক কবুতর উড়ে গেল। তারপর বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল। কোনো আওয়াজ নাই, চারিদিকে থমকে আছে।
হাঁটতে হাঁটতে বাড়ির মাঝখানে চলে আসলো। তখন সামনে তাকাতেই মামুন সাহেবকে দেখতে পেল, একটা চেয়ারে বেঁধে রেখেছে। রানা দৌড় দিল, সাথে রাত্রি। রানা দৌড়ে এসে দড়ি খুলতে যাবে, এমন সময় পিছন থেকে কে যেন এসে রানার মাথায় সজোরে আঘাত করলো। রানার মাথায় 2 হাত ধরে বসে পড়লো। সঙ্গে সঙ্গে কপাল বেড়ে রক্ত পড়তে লাগলো। রানার চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে। রাত্রি রানার দিকে তাকিয়ে জোরে এক চিৎকার দিল আর দৌড়ে এসে রানা ধরে তার কোলে মাথা রাখলো। রানা, রানা, এই রানা, রানা কথা বলো। রানা এখন আরাম ফরমাচ্ছেন ম্যাডাম? ততক্ষণ আপনি আমার সাথে একটু মজা করেন। শয়তান, তোকে আজ রানা ছাড়বে না। এই রানা যে এখন মাটিতে পড়ে আছে, কি ভেবেছিলেন রানা? 2 হাত কেটে দিলে আমি দুর্বল হয়ে যাব? আরে আমি তেমন মানুষ নই, আমার দুর্বল পয়েন্ট কোথাও নেই। একবার যদি রানা ওঠে না, তাহলে তোর 12টা বাজিয়ে দেবে। এখনো বিশ্বাস হচ্ছে না যে রানা আর নেই, ওর খেলা শেষ। এই কে, কোথায় আসিস? রানার নামে নিশানা মুছে দে। রানা একথা শুনে উঠে দাঁড়ালো, তার শার্ট খুলে পেঁচিয়ে পেঁচিয়ে মাথায় বাঁধলো আর সামনে এগোতে লাগলো। রাত্রি মানা করলো, কিন্তু রানা কোনো পথ খোলা নাই। রানার মাথায় আঘাত পড়াতে ওর শরীর আগেই শেষ হয়ে গেছে, তাই কয়েকজনের সাথে টক্কা দিল, বেশিক্ষণ টিকতে পারলো না। টনির লোকেরা রানাকে পেয়েই নিচে ফেলে মারতে লাগলো, আর এপাশ থেকে রাত্রি চিৎকার করে যাচ্ছে। টনির হাত পা ধরছে রানাকে ছেড়ে দেওয়ার জন্য। রানা আর না পেয়ে অজ্ঞান হয়ে গেল। প্লিজ টনি, তুমি রানাকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। তাহলে ময়না পাখি, তোমার সাথে আমার সাথে থাকতে হবে, আমি যে তোমায় ভালোবাসি। তোর মতো পাপির মুখে ভালোবাসার কথা মানায় না। রানার মতো সাহসী আর সৎ ছেলের মুখে ভালোবাসার কথা শুনলে আমি তার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি। এই রানাকে উপরে পাঠিয়ে দে। না না, আমি রাজি, আমি রাজি। তুমি আমার সাথে যা করতে চাও তাতেই রাজি, শুধু রানার কিছু করো না প্লিজ। এই তো ময়না লাইনে আসছে, এই রানাকে ছেড়ে দে। আর ময়না পাখি, চলো আমরা দুজনে আলাদা রুমে যাই। হ্যাঁ, তা তো যাবেই, কিন্তু আফসোস তোকে একাই যেতে হবে। কে? আমি কাজে তোর বিয়ে পড়াতে আসছি। পুলিশ আমার কিচ্ছু করতে পারেনি, আর আর্মিরা কি করবে? তুই মনে হয় ভুলে গেছিস, পুলিশ টাকার কাছে বিক্রি হলেও আর্মিরা কখনো বিক্রি হয় না। টাকার কাছে সব ঠোস। ভুল, এবার দেখ তোর টাকা আর তুই কোথায় পৌঁছাস। আর্মি ফোর্স টনির এলাকার চারিদিক থেকে ঘিরে নিল। রাত্রি দৌড়ে এসে রানাকে দাঁড় করালো। একজন আর্মি এসে রানাকে নিয়ে চলে গেল। রাত্রি তার বাবাকে নিয়ে দূরে দাঁড়িয়ে রইল। টনির লোকেরা গোলাগুলি শুরু করলো, সাথে আর্মিরাও শুরু করলো। এদিকে রাত্রি আর তার বাবা আড়ালে লুকিয়ে পড়লো। কিছুক্ষণ গোলাগুলি হওয়ার পর তা সমাপ্ত হলো। টনির সব লোক পড়ে আছে, কিন্তু টনিকে কিছু করলো না। বল কিভাবে মরবি? দেখ, আমায় ছেড়ে দে, আমিও পরে তোদের ছেড়ে দেব। তুই বাঁচলে তো ছাড়বি? কমান্ডো তার বন্দুক থেকে কয়েকটা গুলি টনির বুকের ভেতরে ঢুকিয়ে দিল। টনি মাটির সাথে মিশে গেল। এবার রাত্রি আর মামুন সাহেব বেরিয়ে আসলো। ধন্যবাদ কমান্ডো স্যার। ধন্যবাদ আমায় নয়, আপনাকে দেওয়া উচিত। ধন্যবাদ পাবার পুরো অধিকার রানার। এতদিন সে আমাদের রক্ষা করেছে, কিন্তু আর সে নিজেই মৃত্যুর সাথে লড়াই করছে। স্যার, রানা কোথায়? আমি ওর কাছে যাব। কাঁদে না মা, রানার কিছু হবে না, ও হাসপাতালে আছে, চলো আমার সাথে। রাত্রি তাদের সাথে হাসপাতালে চলে আসলো। এসে দেখে রানা শুয়ে আছে। রাত্রি আর চোখের পানি আটকাতে পারল না। রানা জ্ঞান ফেরার আগ পর্যন্ত রাত্রি সেখানে ছিল। জ্ঞান ফেরার পর তার সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলো, কিন্তু রাত্রি তার মনের কথা রানাকে বলতে পারল না। বেশ কয়েকদিন পর রানা সম্পূর্ণ সুস্থ হলো, আর সরকার থেকে তাকে ব্যাচ দিল। সে একজন আর্মি অফিসার হয়ে উঠল। আজ সে অনেক খুশি। আজ রাত্রি এখানে আসছে। রাত্রিকে দেখতে পেয়ে রানা দৌড়ে গিয়ে রাত্রিকে জড়িয়ে ধরলো। কংগ্রাটস। ধন্যবাদ। জানো এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করছি?
আজ আমি খুব খুশি, খুব খুব। আজকে কি তোমায় চলে যেতে হবে? হ্যাঁ, আজ থেকে ডিউটি। যাওয়া কি খুব জরুরি? কি বলছো? এটা আমার স্বপ্ন, আর এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে, যাবো না তো কি করব? ও, খুব ভালো থাকবে তাই না? হ্যাঁ, নতুন জীবন শুরু করব। খুব খুশি থেকো। হ্যাঁ, কিন্তু আজ তুমি এত ইমোশনাল হচ্ছ কেন? কই না তো। এবার যেতে হবে, বাই। রানা, হ্যাঁ বলো। আমি তোমাকে মিস করব। আমিও করবো রাত্রি ম্যাডাম, বাই, নিজের খেয়াল রেখো। তুমিও। রানা রাত্রির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আর এদিকে মনের কথা না বলতে পেরে রাত্রির বুকটা ফেটে যাচ্ছিল। আজও সে মনের কথা বলতে পারল না। রানা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল, আর রাত্রি দু চোখের পানি ফেলতে লাগলো। রাত্রির বাবা আসলে তাই সে নিজেকে সামলে নিল। তারপর তারা বাসায় চলে আসলো। রাতে আর খাওয়া দাওয়া করলো না, আর সারা রাত ঘুমোতেও পারলো না। সারা রাত কান্না করলো। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাবার সময় আবার রানার কথা মনে হলো। রানার কথা মনে হতেই মনটা তার কেঁদে দিল। রাত্রি আজ আর গাড়ি নিল না, হেঁটেই কলেজে আসলো। কলেজে এসে একাই এক জায়গায় বসে আছে। তখন রিমা আর বান্ধবীরা আসলো। কিরে রানা, কই? নাই। কি ব্যাপার রে, তুই কি কান্না করছিস? রাত্রি আর নিজেকে আটকাতে না পেরে রিমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বল? আমি রানাকে ছাড়া বাঁচবো না রে, মরে যাব। ও, তা এই কথা আমাকে না বলে রানাকে বল। রানা আমার থেকে অনেক দূরে চলে গেছে। বাকি সব কথা রাত্রি রিমাকে বলল। তুই খুব ভুল করছিস। এই জন্য বলে মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফাটে না। হ্যাঁ, সাহস হয়নি বলার। রানা খুব ভালো ছেলে, যে কেউ ওকে ভালোবেসে ফেলবে, কিন্তু এখন কি করায় বল? হাত থেকে ছেড়ে দিস। ও এখন তোর থেকে অনেক দূরে। আচ্ছা রিমা, ও কি আমায় একটুও ভালোবাসে না? ও তো মুখ ফুটে বলতে পারে। কাঁদিস না রে, হয়তো ও তোর ভাগ্যে নেই। আমি ওকে ছাড়া বাঁচবো না। পাগলামি করিস না, বাসায় যা, একটু বিশ্রাম নে, তাহলে সব ঠিক হয়ে যাবে। চোখ বন্ধ করলেই শুধু ওকে দেখি। ও যদি তোকে ভুলে থাকতে পারে তাহলে তুই কেন পারবি না? নিজেকে শক্ত কর। তোর ভালোবাসা যদি জোর থাকে তাহলে নিশ্চয়ই রানা তোর টানে ছুটে আসবে। খুব ভালোবাসি রে। চল, আমি তোকে বাসায় ডেকে আসি। রিমা রাত্রিকে নিয়ে রাত্রির বাসায় চলে আসলো। রাত্রি খাটে শুয়ে একটু পর একটু ঘুমোলো। এদিকে রানা এখানে আসার পর থেকে কোনো কাজে মন বসে না। সবখানেই শুধু রাত্রিকে দেখে, কিছুতেই কাজে মন বসাতে পারলো না। কয়েকদিন এমন দেখে রানা সিনিয়র খুব রেগে গেল। রানা অনেক চেষ্টা করলো কিন্তু রাত্রিকে ভুলতে পারলো না। দুদিন পর রাত্রির বাবা রাত্রির জন্য বিয়ে ঠিক করলো। আজ তারা রাত্রিকে দেখতে আসবে। রাত্রিকে একথা বলল। রানা আসবে এই আশায় সে রাজি হলো। রানার এমন ব্যবহার দেখে তার সিনিয়র তাকে ডাকলো আর বলল, তোমার মনটা তুমি ফ্রেশ করো। স্যার, আমার কয়দিন ছুটি লাগবে। আমার মনে একটা মানুষ আছে যে আমায় এমন করছে, তার একটা ব্যবস্থা করতে হবে। রানা সিনিয়র রানাকে ছুটি দিল। রানা আর্মি পোশাক পরেই রাত্রির বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাত্রি নতুন সাজে সেজে বসে আছে। ছেলের বাড়ির লোকেরা চলে এলো, সাথে ছেলেও আসলো। রাত্রি খুব অভিমান হলো রানার ওপর। সে এবার শিওর হলো যে রানা তাকে ভালোবাসে না আর তাকে নিতেও আসবে না। রাত্রির মা রাত্রিকে নিয়ে নিচে নামতে লাগলো। ছেলেটা এক দৃষ্টিতে তাকিয়েছে। রাত্রির চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। রাত্রি এসে তার মায়ের পাশে বসলো। ছেলে বলল তার নাম রাত্রিকে পছন্দ হয়েছে। এবার রাত্রির বাবা রাত্রিকে বলল, মা তোর কি পছন্দ হয়েছে? এমন সময় রানা বাসায় পা দিল। রাত্রি, রাত্রি, রাত্রি। রানার কণ্ঠ শুনে রাত্রি চমকে গেল, আর মনের মধ্যে আনন্দের শেষ থাকলো না। রানাকে দেখে রাত্রি দাঁড়িয়ে গেল। রানা, কি ভেবেছো? হ্যাঁ, আমাকে একটু শান্তি দিবে না? সব সময় শুধু ডিস্টার্ব।
আমায় কি না মারলে তোমার শান্তি হবে না? রানা রানা এবার রাত্রির সামনে এসে রাত্রির 2 হাত ধরে চোখে চোখ রেখে বলল, রাত্রি, তুমি কি আমায় বিয়ে করতে পারবে? তোমার শূন্যতা আমায় মেরে ফেলছে, ঠিকমতো কাজ করতে দেয় না, তাই তোমার সব সময় আমার মনে রাখতে চাই। তুমি কি থাকতে রাজি? বিশ্বাস করো রাত্রি, কখনো কষ্ট দেব না। জানি না কখন যে তোমায় ভালোবেসে ফেলেছে। আমায় কিছু বলতে দাও। আন্দাজি এইসব কি বলছো? হ্যাঁ হ্যাঁ বলো, আমি সব কথা সামনাসামনি বলি। আমি তোমায় বিয়ে করতে পারবো না, কারণ আমায় দেখতে আসছে, আর আমি একে বিয়ে করব। এ কথা বলে রাত্রি রানাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, সারা জীবন কিন্তু তোমার ম্যাডাম হয়ে থাকবো। ওকে ম্যাডাম। আই লাভ ইউ রানা। আই লাভ ইউ টু। বাবা, আমার এই পাত্রটা পছন্দ হয়েছে। ওকে মা, তোর পছন্দ একদম কারেক্ট। দেখুন, আপনারা তো দেখলেন আমার মেয়ের সুখের জায়গা পেয়ে গেছে, আমি এতেই খুশি। তারপর ছেলে আর তার বাড়ির লোকেরা রানা এবং রাত্রিকে দোয়া করে চলে গেল। তারপর রানা আর রাত্রির পরিবার মিলে অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে হলো, অনেক ধুমধাম করে বিয়ে হলো। এখন রাত্রি রানার বাসায় ম্যাডাম সারা জীবনের জন্য তাকে ম্যাডাম বানিয়ে নিল।